আম, ঠিক গত মাসে আমাদের যে আমরা তো নেটওয়ার্কের অনলাইন আড্ডাটা হওয়ার কথা ছিল, আমরা আসলে ইন্টারনেট জনিত কারণে আম, আমরা সেই গত মাসের যে অনলাইন আড্ডাটা সেটা আসলে এই মাসের আমাদেরকে এই শনিবার আজকে আমাদেরকেও করতে হচ্ছে। তো আমরা আশা করছি যে যারা পার্টিসিপেন্ট ছিলেন, রেজিস্টার পার্টিসিপেন্ট ছিলেন, তারাই আসলে সবাই আমাদের সাথে জয়েন করবেন ইনশাআল্লাহ। তো আমি আসলে আমাদের কাল কাল ক্ষেপণ না করে আসলে আমরা আমাদের এটা শুরু করে দিচ্ছি। আহ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আমরা নতুন নেটওয়ার্কের অনলাইন আড্ডাতে। আমাদের সাথে আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন শাহিদা ফাতেমা আপু। আপু অপারেশনে কাজ করছেন ফুড পান্ডা বাংলাদেশে। তো আহ, আমরা বাকি বেশ কিছু মানুষ জয়েন করতে করতে আমরা আমাদের আলোচনাটা শুরু করে দিই। আমাদের সাথে আরো আছে আমাদের আপনাদের সাথে হয়তো পরিচিত হয়েছে আমাদের ফাইরোজ ফাইজা বিথার আপু। ফাইরোজ ফাইজা বিথার আপু আমাদের সাথে আহ 1 মাসের মতো সময় জয়েন করেছে, আমাদের অনলাইন আড্ডাতেও আছেন আমাদের সাথে। তিনি আমাদের সাথে আমাদের যে আম, আপনাদের যে অ্যালামনাই যারা যারা আছেন তাদের ফোকাল হিসেবে বিথার আপু আমাদের সাথে কাজ করছেন। তো আশা করি আমাদের আজকের অনলাইন আড্ডাটা একটা আম, খুব নলেজফুল একটা অনলাইন আড্ডা হবে, যেখানে আমরা 40 মিনিট আমাদের গেস্টদের কথা শুনবো এবং আগামী পরবর্তী যে 20 মিনিট সময়টা থাকবে সেই 20 মিনিট সময় আমরা আমাদের প্রশ্ন উত্তর সেশনটা চালু করব। তো আহ আমরা আসলে শুরু করে দিতে চাচ্ছি। ফাতেমা আপু, আপনি যদি শুনতে পান তাহলে আমরা আসলে শুরু করে দিতে চাচ্ছি। এবং এখন থেকে ঠিক 40 মিনিটের মতো সময় নিয়ে আমরা আসলে অনলাইন আড্ডাটা শেষ করব। তারপরে আমরা আপনাদের বাকি যারা আছেন তাদের প্রশ্ন উত্তর পর্বটা শুরু করব। থ্যাংক ইউ সো মাচ। আমরা ফাতেমা আপু আপনার কাছে চলে যাচ্ছি। হ্যালো হ্যালো এভরিওয়ান। আই থিঙ্ক আমার মনে হয় যে 40 মিনিট শুধুমাত্র আমি কথা বলবো, এটাও আসলে মনে হয় সবার জন্য একটু বোরিং হয়ে যাবে। সো মানে লাস্ট 20 মিনিট প্রশ্ন উত্তর থাকবে অবশ্যই, কিন্তু আপনারা যদি আগের 40 মিনিটেও আপনাদের কোনো কিছু নিয়ে ইমিডিয়েট প্রশ্ন থাকে, বা যদি আপনারা কোনো গল্প বলতে চান, কোনো কিছু রিলেটেড কোনো গল্প বলতে চান, সেটাও আমার মনে হয় যে অ্যাপ্রিসিয়েটেড। তো আপনারা যে কোনো সময় আসলে চিপ ইন করতে পারবেন। তো আমি হচ্ছে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি শারিয়ার ইন দিস এই সেশনটাতে। ইটস অ্যাকচুয়ালি ভেরি নাইস কথা বলা, সবার সাথে কমিউনিকেট করা, বা হচ্ছে আহ, সবকিছু মানে সবকিছু নিয়ে আলোচনা করা। তো আমি আপনারা এখানে আমি দেখছি যে 18 জন আছেন। মেবি আপনারা একটু যদি শেয়ার করেন কি কোন শহর থেকে আছেন, তাহলে হয়তো আমি একটু বুঝবো যে কোন জায়গা থেকে কারা এসেছেন, কারা কারা কোথা থেকে জয়েন করছেন সেশনটা। সালামু আলাইকুম আপু, আমি সোহরাব রংপুর থেকে জয়েন করেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম আপু, আমি মিফতাহুল জান্নাত সিনথি, আমিও রংপুর থেকে জয়েন করেছি। আমি শাফাত আহমদ চৌধুরী সিলেট থেকে জয়েন করেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম আমি আপু, মোহাম্মদ আমি অর্ণব সাহা বরিশাল থেকে জয়েন করেছি। হ্যালো আপু, আমি সাবিনা ইয়াসমিন রংপুর থেকে জয়েন করছি। বাহ, রংপুরে আসসালামু আলাইকুম আপু। আ- আসসালামু আলাইকুম আপু, আমি নাইম বলছি, বরিশাল থেকে জয়েন করেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম আপু, আমি নিউটন বলছি, আমি ঢাকা থেকে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা। তো ঢাকা, বরিশাল, সিলেট, রংপুর, আর কোনো শহর আছে কি এখানে? গুড ইভিনিং জি, আপু, আমি আসসালামু খুলনা আলাইকুম থেকে আপু। জয়েন করছি। জি, আসসালামু আলাইকুম, আমি রিমন মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার থেকে। গুড ইভিনিং, আমি সমর্পিতা শাহ ছোঁয়া, আমি খুলনা থেকে। খুলনা থেকে, ও আচ্ছা। যাক, ডাইভার্স, মোটামুটি সব শহরই আছে, বড় বড় শহর। তো আপনারা সবাই তো স্টুডেন্ট, কেউ কি সবাই কি ইউনিভার্সিটি স্টুডেন্ট না কলেজ কলেজ স্টুডেন্ট? ইউনিভার্সিটি। সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। সো আমারও একটু ছোট ইন্ট্রোডাকশন দিই। আমার নাম হচ্ছে শাহিদা, শাহিদা ফাতেমা। আম, আমি হচ্ছে, আমার স্কুল কলেজ ছিল ঢাকায়, আমি ঢাকায় থাকি। আমার স্কুল কলেজ ছিল ঢাকায় বিকারুননিসা স্কুল। আর আমার ইউনিভার্সিটি ছিল ঢাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমি পড়াশোনা করেছি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ট্রিপল ইতে ইলেকট্রিক্যালে।
এবং আমি ইউনিভার্সিটি শেষ করেছি হচ্ছে 2018 শুরুতে আর কি, মানে 17 শেষে। তো এরপর থেকে আমি এখন পর্যন্ত দুই তিন জায়গায় কাজ করেছি আসলে। একটা আসলে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় করেছি এক জায়গায়। তো তখন আমি বিবিসি মিডিয়া অ্যাকশনে কাজ করতাম। আর এরপরে হচ্ছে আমি প্রথমে কাজ করেছি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে, ওখানে 1.5 বছর। এরপরে হচ্ছে আমি এখন ফুড প্যান্ডা বাংলাদেশে 3 বছর ধরে কাজ করছি। তো দুই জায়গাতেই আমি অপারেশনসে কাজ করেছি। আম, আমার আগের আগের অর্গানাইজেশনেও আমি অপারেশনসে কাজ করতাম, কিন্তু ওই অপারেশন আর এই অপারেশন আসলে অনেক ডিফারেন্ট। আর এখন আমি ফুড প্যান্ডাতেও অপারেশনসে কাজ করছি। তো আমার এখনের অপারেশনটা বেসিক্যালি হচ্ছে, আমরা তো, আপনারা সবাই কি ফুড প্যান্ডা সম্পর্কে জানেন নাকি? আপনাদের সবার শহরেই আসলে আছে। তো আমি জাস্ট একটু জানতে চাই যে আপনারা কি জানেন কিনা বা আপনারা অর্ডার করেন কিনা ফুড প্যান্ডাতে। জি, হ্যাঁ আপু, ফুড আমার পান্ডা সম্পর্কে আমার নিয়মিত শুনেছি। অর্ডার করা হয় যখন আমি ঢাকায় থাকি, তখন বলতে গেলে প্রতিদিনই ফুড পান্ডার উপর আমি নির্ভরশীল। আচ্ছা। সো ফুড প্যান্ডার অপারেশন টিমে আমি আসলে বেসিক্যালি কাজ করি, মানে লজিস্টিক্স টিমে কাজ করি। আর আগে হচ্ছে আমি আগেও অপারেশনসে কাজ করতাম, কিন্তু তখন আমার কাজ আসলে ফ্যাক্টরি বেস ছিল বেসিক্যালি, মানে আমি প্রোডাকশন ফ্যাক্টরি ওই ডিপার্টমেন্টে কাজ করতাম। So, আমি ফুড প্যান্ডায় কাজ করছি প্রায় 3 বছর হচ্ছে। 3 বছরই আমি লজিস্টিক্সেই কাজ করেছি, কিন্তু বিভিন্ন রোলে কাজ করেছি, মানে রাইডার রিক্রুটমেন্ট, রাইডার পারফরমেন্স, রাইডার এক্সপিরিয়েন্স। তো এরকম ডিফারেন্ট রোলে আমি ঘুরে ঘুরে কাজ করেছি, কিন্তু লজিস্টিক্স ডিপার্টমেন্টে আমি মোস্টলি 3 বছর ধরে কাজ করছি। সো এখন হচ্ছে আমি, যেহেতু আপনারা সবাই আসলে ফুড প্যান্ডা অর্ডার করেন, আমার মনে হয় যে খুব একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই। তো আমরা বেসিক্যালি ফুড অনলাইন ডেলিভারি কোম্পানি। এবং আমরা হচ্ছে বাংলাদেশে উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু ডেলিভার ফুড টু ইয়োর হাউস, মানে আপনি যেখান থেকে অর্ডার করবেন সেখানেই আপনার কাছে খাবার হোক বা যে কোনো নেসেসারি জিনিস হোক, মানে আগে শুধু খাবার ছিল, এখন ক্যান বি গ্রসারি, মেডিসিন, এনিথিং আপনাদের কাছে চলে আসতে পারে। সো এখন হচ্ছে আমরা, এখন ফুড প্যান্ডা বেসিক্যালি অনলাইন ডেলিভারিটা তো বাংলাদেশে ইজ এ ভেরি নিউ কনসেপ্ট। সত্যি কথা বলতে খুবই নতুন কনসেপ্ট, রাইট? আপনারা ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন। সো আমি শিওর যে আপনারা যখন স্কুল কলেজে ছিলেন, তখন আপনারা, বা স্কুলে ছিলেন স্পেশালি, তখন আপনারা খুব একটা দেখতেন না যে অনলাইন ডেলিভারির কালচারটা, রাইট? যে খাবার বাসায় আসতেছে অনলাইনে, মেডিসিন বাসায় আসতেছে অনলাইনে, সো বা পার্সেল আসতেছে অনলাইনে, মানে আপনারা যদি দারাজ বা বাকি প্ল্যাটফর্মে অর্ডার করেন, সবকিছুই অত পপুলার ছিল না। কিন্তু লাস্ট 4-5 ইয়ার্স, স্পেশালি করোনা যখন ছিল, তখন থেকে আসলে অনলাইন ডেলিভারিটা একটা কালচার হয়ে যাচ্ছে বাংলাদেশে, যে মানুষ আস্তে আস্তে রিয়ালাইজ করা শুরু করছে যে আমি আমার সময় বাঁচানোর জন্য আমি যদি অর্ডার করি, তাহলে সেটা আমি যেখানে আছি সেখানে চলে আসবে। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি অনলাইন ডেলিভারি কালচারটা বাংলাদেশে পপুলার হচ্ছে আর কি। এবং আমরা উই আর কামিং টু দ্য বিজনেস, বা আমরা হচ্ছে ওই প্লেইং ফিল্ডে আসছি, যে আমরা চেষ্টা করতেছি টু এনশিওর যে আপনাদের এন্ডে সবকিছু পৌঁছে যাবে বেসিক্যালি। তো এখন হচ্ছে আমাকে শাহরিয়া বলছে আপনাদেরকে একটু ফুড প্যান্ডার অপারেশন সম্পর্কে বলতে, যে ফুড প্যান্ডা কিভাবে অপারেট করে বাংলাদেশে, বা আমাদের বেসিক্যালি হাউ ডু উই অপারেট, রাইট? কারণ যেহেতু আমরা এখন পুশ করছি যে সবচেয়ে হাইয়েস্ট দিনে ডেলিভারি করার পর, আমাদের প্ল্যাটফর্মে অনেক আপনাদের মতো অনেক স্টুডেন্ট, আমাদের মতো অনেক ফুল টাইম যারা চাকরি করতে চায়, সবাই কিন্তু কাজ করে, আসলে সবাই ডেলিভারি করে। সো আমি একটু আমাদের অপারেশন সম্পর্কে আমি একটু আপনাদেরকে সহজ ভাষায় বলার চেষ্টা করবো, যেহেতু ইটস আ কমপ্লিট নিউ সেক্টর। সো এখনো কিন্তু ওই অনলাইন ডেলিভারি সেক্টরের অপারেশনের জায়গাটা খুব খুব বেশি ওপেন না সবার কাছে। মানে আমরা যেমন জানি যে একটা দোকান কিভাবে কাজ করে, রাইট? বা হচ্ছে একটা সুপার শপ কিভাবে কাজ করে, কিন্তু এখনো আমরা সবাই পুরোপুরি জানি না যে অনলাইন ডেলিভারি কিভাবে কাজ করে, আসলে ব্যাক এন্ডে কি হয়। সো আমি ওইটার জন্য আপনাদেরকে একটু শর্ট ব্যাকগ্রাউন্ড দিব, সো দ্যাট আপনাদেরও এটা লার্নিং পয়েন্ট হয়, যে আপনারাও বাই ডিফল্ট ইউনিভার্সিটি থেকেই জানেন যে একটা অনলাইন ডেলিভারি কোম্পানি বাংলাদেশে কিভাবে কাজ করে বা এরকম। তো বেসিক্যালি আমাদের কি পয়েন্টস হচ্ছে দুইটা, তিনটা টু বি অনেস্ট। একটা হচ্ছে কাস্টমার, যারা আমাদের বেসিক্যালি যারা আমাদের প্ল্যাটফর্মে, যাদেরকে আমরা সার্ভ করি। সেকেন্ড হচ্ছে রেস্টুরেন্টস, রাইট? তারা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিজনেস পার্টনার্স। সো আনলাইক আদার মার্কেটস, আমাদের বিজনেস পার্টনার হচ্ছে রেস্টুরেন্টস, সুপার শপস, বা হচ্ছে এনি ভেন্ডর। বেসিক্যালি রেস্টুরেন্ট আসলে শুধু খাবারের দোকানকে বুঝায়, আমাদের জন্য টার্মটা হচ্ছে ভেন্ডর। আমরা বুঝাই হচ্ছে ভেন্ডর। ভেন্ডর মানে ইট ক্যান বি এনি ওয়ান, রাইট? ইট ক্যান বি এ রেস্টুরেন্ট,
it can be a super shop, it can be a medicine store, anything. সো ভেন্ডর হচ্ছে আমাদের সেকেন্ড স্টেক হোল্ডার। আমরা বেসিক্যালি সবাইকে স্টেক হোল্ডার বলি। সো কাস্টমার হচ্ছে আমাদের প্রথম স্টেক হোল্ডার, ভেন্ডর পার্টনার হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেক হোল্ডার, এবং তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে রাইডার, রাইট? যে ফুড প্যান্ডা রাইডার, যারা হচ্ছে খাবারটা আপনাদের কাছে বা যে কোনো ডেলিভারিটা আপনাদের কাছে বেসিক্যালি ডেলিভার করে। সো আমরা রাইডারদেরকে বলি হচ্ছে যখন আমরা লোকালি টার্মটা ইউজ করি আমরা বলি রাইডার, কিন্তু যখন আমরা নিজেরা ইউজ করি, নিজেরা কথা বলি বা নিজেরা কোনো কিছু নিয়ে ডিসকাস করি, তখন আমরা এটাকে বলি হচ্ছে ফ্লিট, বেসিক্যালি ফুড প্যান্ডার ফ্লিট আর ফুড প্যান্ডা রাইডার্স। সো এই তিনটা স্টেক হোল্ডার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমাদের এনশিওর করতে হয় টু অপারেট দ্য বিজনেস। এখন প্রত্যেকটা টিমের আমাদের কিন্তু একটা করে অপারেশন পার্ট আছে, মানে হচ্ছে কাস্টমার, মানে উই হ্যাভ সেপারেট টিমস এক একটা স্টেক হোল্ডারের জন্য, এবং সব টিমের আন্ডারে দেয়ার ইজ আ অপারেশন টিম যারা হচ্ছে ওই স্টেক হোল্ডারের অপারেশনটা ম্যানেজ করে। মানে কাস্টমার সার্ভিস টিমে দেয়ার ইজ আ অপারেশন টিম যারা কাস্টমার সার্ভিসের অপারেশনটা মেনটেন করে। ভেন্ডর ম্যানেজমেন্টে দেয়ার ইজ অ্যান অপারেশন টিম যারা ভেন্ডরের পারফরমেন্স, ভেন্ডরের সবকিছু ম্যানেজ করে। এবং রাইডার এন্ডে দেয়ার ইজ আ অপারেশন টিম যারা হচ্ছে বেসিক্যালি রাইডারের পুরো অপারেশনটা ম্যানেজ করে। সো আমি হচ্ছে কাজ করি রাইডার রিলেটেড যে স্টেক হোল্ডার সেটার অপারেশন টিমে। হ্যাঁ, সো এটাকে আমরা লজিস্টিক্স বলি। সো এখন হচ্ছে তারপরে হচ্ছে বেসিক্যালি আমাদের, আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের আমরা কি করি, ফার্স্টে উই গো টু আ রেস্টুরেন্ট অর একটা ভেন্ডর, আমরা সেই ভেন্ডরের সাথে একটা পার্টনারশিপ করি যে আপনারা আমাদের প্ল্যাটফর্মে ইউ আর আ পার্টনার। সো পার্টনারটা কিভাবে, যে আমরা আমাদের যে 360 অ্যাপটা আছে, which is basically মানে you can use it for anything, you can order anything, ওই অ্যাপটাতে আমরা হচ্ছে আপনাদেরকে এনলিস্ট করব। সো বেসিক্যালি এটা করে হচ্ছে ভেন্ডর অপারেশন টিম। তারা একটা রেস্টুরেন্টের কাছে যে বলে যে আমরা আপনার সাথে পার্টনারশিপ করব, আপনারা আমরা আপনাদেরকে আমাদের অ্যাপে দেখাবো, আমরা হচ্ছে আপনাদের সাথে বিভিন্ন ডিল ক্র্যাক করব, ফুড ডিলস ওর এনি ভাউচার ডিলস। আপনারা দেখবেন যে ফুড প্যান্ডা অ্যাপে অনেক ভাউচার্স থাকে, সো সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে কিছু ভাউচার থাকে সবার জন্য এক, আপনাদের সবার জন্যই এক, কিন্তু আবার দেখবেন যে একটা রেস্টুরেন্টে আপনি যখন ঢুকেন তখন দেখবেন সেই রেস্টুরেন্টের একটা আলাদা ভাউচার আছে যেটা শুধুমাত্র সেই রেস্টুরেন্টের জন্য পপুলার। সো ওইটা হচ্ছে ওই রেস্টুরেন্টের সাথে সেপারেট ডিল। সো এরকম করে আমরা বিভিন্ন রকম ডিল করি রেস্টুরেন্টের সাথে, তাদেরকে আমাদের সিস্টেমে অনবোর্ড করি, তাদেরকে আমরা এনলিস্ট করি এবং তাদেরকে উই মেক আওয়ার পার্টনার্স। সো যখন আমরা রেস্টুরেন্টকে আমাদের এন্ডে যখন আমরা ওদেরকে পার্টনার করে ফেললাম, তখন অ্যাজ আ কাস্টমার আপনার এন্ডে সেই রেস্টুরেন্টটা ভিজিবল হয়ে যাবে। ঠিক আছে? সো আপনি তখন কাস্টমার হিসেবে যখন আপনার অ্যাপ খুলবেন তখন আপনি দেখবেন যে যেমন ভেন্ডর এ, যেমন সুলতানস ডাইন আপনাদের মোটামুটি সব শহরেই আছে। সো আপনারা তখন দেখবেন যে সুলতানস ডাইন আপনাদের কাছে অ্যাপে চলে আসছে, রাইট? সো আপনি তখন কি করবেন, আপনি তখন সুলতানস ডাইন থেকে আজকে সবাই একটা কাচ্চি অর্ডার করলেন, ধরেন আপনারা আজকে কাচ্চি খেতে চান, তো কাচ্চি অর্ডার করবেন, অর্ডার করার পর আপনি ওখানে পেমেন্ট করবেন অথবা আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন। তো এই পুরো যে জিনিসটা, মানে ধরেন আপনি যখন অনলাইন পে করবেন, সো আপনার এই পেমেন্টটা কোথায় যাচ্ছে, ফুড প্যান্ডা অ্যাকাউন্টে যাচ্ছে। বা আপনি যদি ক্যাশ অন ডেলিভারি করেন তখন এই পেমেন্টটা কোথায় যাবে, রাইডারকে আপনি দিবেন, রাইডার তারপর আবার হচ্ছে ওটা ফুড প্যান্ডায় পে করবে, রাইট? ইন আ ওয়ে এটা তো ফুড প্যান্ডাতেই আসতে হবে টাকাটা। তো এই জিনিসটা পুরোটা যারা হ্যান্ডেল করে তারা হচ্ছে বেসিক্যালি কাস্টমার অপারেশন টিম, যারা হচ্ছে আপনি যখন অর্ডার প্লেস করতেছেন সেই সময় পুরো প্রসেসটা করতে আপনাকে হেল্প করতেছে, যে আপনি রেস্টুরেন্টে ঢুকছেন, খাবার দেখছেন, খাবারের দাম দেখছেন, অর্ডার করছেন, ভাউচার ইউজ করবেন, ভাউচার অ্যাপ্লাই করবেন, সেখানে একটা ডিসকাউন্ট আসবে, তারপর আপনি পেমেন্ট সিস্টেম চুজ করবেন কোন ভাবে পে করবেন, তারপর আপনি পে করে দিবেন, রাইট? সো এই পুরো কাজটা দেখা হচ্ছে কাস্টমার সার্ভিসের অপারেশন টিম। এরপরে আসা হচ্ছে আমাদের কাজ হচ্ছে দ্য মোমেন্ট আপনি অর্ডারটা প্লেস করলেন, এরপরে কি হবে, এই অর্ডারটা আপনার কোনো একটা রাইডারের কাছে যেতে হবে, রাইট? ফুড প্যান্ডা তো একটা অর্ডারটা অটোমেটিক রাইডারের কাছে চলে যায়। সো এই অর্ডারটা কোন রাইডারের কাছে যাবে, কোন রাইডার আপনাকে সবচেয়ে কম সময়ে ডেলিভার করতে পারবে, কোন রাইডার রেস্টুরেন্টের সবচেয়ে কাছে আছে বা আপনার সবচেয়ে কাছে আছে, তারপরে হচ্ছে কোন রাইডার সবচেয়ে বেস্ট ওয়েতে আপনাকে ডেলিভার করতে পারবে, এই যে পুরো জিনিসটার যে ব্যাক এন্ডের কাজটা, সেই কাজটা করি হচ্ছে আমরা অপারেশনস, বেসিক্যালি রাইডার এন্ডের লজিস্টিক্স এর অপারেশন টিম। সো আমি হচ্ছে ওই টিমে কাজ করি।
সো আপনি যখন যেই মুহূর্তে আপনি অর্ডারটা প্লেস করবেন এরপরে আপনার পর্যন্ত অর্ডার আসা পর্যন্ত মাঝখানের যে পুরো প্রসেসটা, যে রাইডারের কাছে অর্ডার যাওয়া, রাইডার রেস্টুরেন্টে যে অর্ডার পিক করা, রেস্টুরেন্ট থেকে আপনার অ্যাড্রেস দেখে আপনার কাছে আসা, আপনাকে ডেলিভার করা, তারপর সেই টাকাটা ফুডপ্যান্ডা অ্যাকাউন্টে জমা দেওয়া। তো এই যে মাঝখানের পুরো কাজটা, এই পুরো কাজটা করে থাকি আসলে আমরা। So this is an overview যে how Foodpanda operates in Bangladesh এবং in other countries as well. So এখানে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে, বা আমি যদি কিছু মিস করে থাকি, যে আপনাদের মনে হয় যে কোনো একটা পয়েন্ট আমি মিস করছি বা I should explain more. যে আপু কেউ। আই হ্যাভ এ না হ্যাঁ। আপু ধরুন কোনো কারণে আমরা যারা ক্যাশ অন ডেলিভারিটা মানে প্রিফার করি না, অনেক ক্ষেত্রে আমরা যারা অনলাইন পেমেন্টটা দিয়ে থাকি, সেক্ষেত্রে তো হুম ফুডপান্ডা আগে থেকে আমাদের পেমেন্টটা নিয়ে নিচ্ছে। হুম হুম বাট যখন খাবারটা ধরেন আমি ডেলিভারি কোনোভাবে পেলাম না, বিভিন্ন কারণ হতে পারে, রাইডার হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারে, কিংবা খাবারটা হয়তো পথে নষ্ট হয়ে যেতে পারে, কিংবা প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে। তো হুম হুম সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন, যেহেতু পেমেন্টটা আপনারা আগে নিয়ে নিচ্ছেন? হুম হুম। তো সেক্ষেত্রে আপনারা কি করেন? সো আমি এটার উত্তরটা হচ্ছে আপু, বেসিক্যালি আপনারা একজন কাস্টমার খাবার অনলাইন পেমেন্ট করুক অথবা ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট করুক, যেটাই করুক, দুই ক্ষেত্রেই আমাদের কাছে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে উই ডেলিভার দ্য ফুড টু দ্য কাস্টমার্স। হ্যাঁ। সো এইখানে বেসিক্যালি যেটা হয়, আমাদের রাইডাররা, সো আমাদের আসলে সবকিছু খুব সিস্টেম ইন্টিগ্রেটেড। মানে হচ্ছে যে একটা রাইডার যখন, যদি এটা এরকম কেসেস আসলে খুবই অহরহ হয়, যে একজন রাইডার ও রাস্তায় যাচ্ছিল ডেলিভার করতে, এন্ড দেন হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট আর শি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, এবং ও হচ্ছে অর্ডারটা ডেলিভার করতে পারছে না। সো তখন আসলে এখানে আমাদের কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন করতে হয় না, আনলেস ফুডটা নষ্ট না হয়ে গিয়েছে। যেটা করতে পারে আমাদের রাইডার হচ্ছে আমাদের কন্ট্যাক্ট সেন্টারে যোগাযোগ করলে, ওই রাইডারের পাশে কাছাকাছি যে রাইডার থাকবে, সেই রাইডার ওই অর্ডারটা পাবে, সেই রাইডার আসবে, ওই অর্ডারটা ওই রাইডার থেকে নিবে, নিয়ে আপনাকে ডেলিভার করে দিবে বেসিক্যালি। সো দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসেস, বিকজ আমরা চাই আসলে কখনোই খাবার ওয়েস্ট না হোক বা ক্যান্সেলেশন না হোক, রাইট? সো আনটিল দ্য ফুড ইজ স্পিল্ড, যদি ফুডটা স্পিল্ড হয়ে যায় তখন আসলে আমাদের আর কিছু করার থাকে না। তখন উই নিড টু অ্যাপোলজাইজ টু দ্য কাস্টমার অ্যান্ড ক্যান্সেল দ্য অর্ডার অ্যান্ড রিফান্ড দ্য কাস্টমার। কিন্তু সেটা যদি না হয়, তখন আমরা যেটা করি, আমরা বেসিক্যালি সোয়াপ করে অর্ডারটা ডেলিভার করি। সো তখন দেয়ার উইল বি অ্যানাদার রাইডার হু উইল পিক দ্য অর্ডার ফ্রম দ্য ফার্স্ট রাইডার, এবং আপনাদের কাছে এসে আপনাদের খাবারটা ডেলিভার করে দিবে। সো দ্যাট ইজ থ্যাংক দ্য ইউ। প্রসেস। আচ্ছা, আমাকে জাস্ট গিভ মি 1 মিনিট। মিন টাইম যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা একটু চিন্তা করেন, আমাকে জাস্ট একটা মিনিট দিবেন। সরি, আমার একটা কল আসছিল। হ্যাঁ। সো আই থিঙ্ক আপু, আমি কি বুঝাতে পেরেছি প্রশ্ন উত্তরটা, বা এনি আদার এক্সপ্লেনেশন? আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো আই থিঙ্ক যেহেতু সবাই মোটামুটি আমরা ক্লিয়ার, সো এখন নাও উই আন্ডারস্ট্যান্ড যে হাউ ফুডপান্ডা ওয়ার্কস ইন বাংলাদেশ। সো এখন দের আর ফিউ আদার ব্যাকগ্রাউন্ড যেটা আমি বলার চেষ্টা করব। সো বেসিক্যালি আমাদের এন্ডে যারা ফুডপান্ডা রাইডার কাজ করে, তারা হচ্ছে মোস্টলি আমাদের মতো আইদার ফুল টাইম কাজ করে, মানে ফুল টাইম, আমি যেমন ফুল টাইম একটা জব করি, বেসিক্যালি আমাদের অনেক রাইডার আছে যারা ফুল টাইম কাজ করে, আমাদের প্ল্যাটফর্মে কাজ করে, এবং বেসিক্যালি এটাই ওনাদের ফুল টাইম চাকরি। এখান থেকে ওনাদের আর্নিংস আসে, এবং তারা তাদের ফ্যামিলি বা সবকিছু চালায়।
এবং আমাদের আসলে এইটা হচ্ছে ইজ অ্যাকচুয়ালি 30% অফ দ্য হোল রাইডার পপুলেশন, যারা হচ্ছে ফুল টাইম কাজ করে সেই টাকা দিয়ে হচ্ছে দেয়ার সার্ভিং দেয়ার ফ্যামিলি। আর এটা বাদে আমাদের মোটামুটি 60-70% যারা ফুড প্যান্ডা রাইডার তারা হচ্ছে আসলে আমাদের মতো স্টুডেন্ট আর কি, আপনাদের মতো বেসিক্যালি স্টুডেন্ট। তো তারা হচ্ছে পার্ট টাইম চাকরি করে এখানে, আমাদের এখানে পার্ট টাইমার্স বেশি এবং ফুল টাইমার্স হচ্ছে 30% অফ দ্য হোল ফিট। সো ইয়ার অন এন্ড ইয়ার মানে ইয়ার অন ইয়ার হচ্ছে আমাদের রাইডার নাম্বার হ্যাজ ইনক্রিজড আ লট। সো বেসিক্যালি দ্য মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ উই স, আমরা যে সময় আমরা সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট আপরাইজ দেখেছি অর্ডার এবং রাইডার এবং সবকিছুতে, সেটা ছিল আসলে টু বি অনেস্ট কোভিড এর শুরু থেকে, যখন করোনার প্রথম লকডাউনটা শুরু হয়। এবং আসলে আমিও ফুড প্যান্ডা তখনই জয়েন করেছি, আমি ফুড প্যান্ডা জয়েন করেছি হচ্ছে 2020 মার্চে, এবং আমি জয়েন করার 20 দিন পরে হচ্ছে বাংলাদেশে লকডাউন শুরু হয়। সো আমি 20 দিন অফিস করেছি, তারপরে অলমোস্ট 1 থেকে 1.5 বছর আমরা ওয়ার্ক ফ্রম হোম করেছি, তারপরে আবার আমরা অফিসে ফেরত গিয়েছি। সো যেটা হয় যে যখন করোনা শুরু হয় তখন তো আসলে অনেক মানুষের কাজের জায়গা বন্ধ হয়ে যায় আসলে, মানে মানুষের বাসায় যাওয়া বন্ধ হয়ে যায়। আমাদের দেশে আসলে স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইম পার্ট টাইম কাজ কি করে, তারা হচ্ছে টিউশন করে মোস্টলি, আর না হলে হচ্ছে এখন দেয়ার ইজ আ কালচার যে উই গো আউট, উই ওয়ার্ক ইন রেস্টুরেন্টস, বা আমরা সুপার শপে কাজ করি, রেস্টুরেন্টে কাজ করি, বা হচ্ছে বিভিন্ন পার্ট টাইম কাজ করি, রাইট, বা ফ্রিল্যান্সিং কাজ করি। কিন্তু আসলে এটা কিছু বছর আগেও এত কমন ছিল না, তখন শুধুমাত্র আমরা উই ওয়ার লিমিটেড টু টিউশন করাবো, এবং আমরা মনে করতাম যে টিউশন করা ছাড়া আর যে কোনো ধরনের পার্ট টাইম কাজ করা কিন্তু ইজ নট রেসপেক্টেড আমাদের দেশের কালচার ওয়াইজ, রাইট। মানে আপনি একটা স্টুডেন্ট হিসেবে আপনি যখন একটা সুপার শপে কাজ করতে যাবেন পার্ট টাইম, তখন আপনার বারবার মনে হবে যে আমার পরিচিত মানুষ দেখে ফেলবে, কে কি বলবে, মানে এটা একটা হিউজলি মানে একসেপ্টেড ওয়ে অফ থিঙ্কিং বাংলাদেশে। কিন্তু ইটস ভেরি ডিফারেন্ট, বাংলাদেশের বাইরে ইটস ভেরি ডিফারেন্ট। আমাদের ফুড প্যান্ডা যেসব অন্যান্য দেশে কাজ করে সেসব দেশে রাইডাররা কিন্তু মোস্টলি সবাই পার্ট টাইম স্টুডেন্টস, এবং ওরা কিন্তু প্রেফার করে না কোনো ক্লোজ ডোর কোনো চাকরি করাতে। দে অলওয়েজ প্রেফার যে তারা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং জব করবে এবং সেখানে তার আর্নিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং তারা হচ্ছে নিজেদের মতো কাজ করবে, নিজেদের মতো টাকা কামাবে, এবং হচ্ছে সেই টাকা দিয়ে তারা তাদের পড়াশোনা বা ফ্যামিলি চালাবে। সো এই জিনিসটা আমাদের দেশে ইট ওয়াজ নট পপুলার, কিন্তু ইট বিকেম পপুলার যখন আমরা উই স কোভিড, যখন কোভিড আসছে, এবং যারা টিউশন করতো, যারা হচ্ছে আপনার ক্লোজ ডোরে কাজ করতো, স্কুলে কাজ করতো বা অন্য কোথাও কাজ করতো, সেই জিনিসগুলো বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে যাওয়াতে যেটা হয়েছে যে আমরা আমাদের এমন অনেক রাইডারকে দেখেছি যারা আমাদের প্ল্যাটফর্মে যখন আসছে তখন দে হ্যাড নো আদার ওয়ে টু আর্ন মানি, এবং তাদের টাকা পয়সা, তাদের হচ্ছে ইনকাম করার কোনো উপায় নাই। মানে তারা যদি ইনকাম না করে তাহলে তাদের হয়তো ফেরত চলে যেতে হবে শহরে, বা পড়াশোনা করতে পারবে না, বা বাসা ভাড়া দিতে পারতেছে না। সো তখন তখন আমাদের এই কালচারটা আরো বেশি পপুলার হয়েছে, যে মানুষ আসা শুরু করছে এবং তারা ওই ব্যারিয়ারটা ব্রেক ডাউন করছে, যে ফ্রিল্যান্সিং করা বা ডেলিভারি করা ইজ আ রেসপেক্টফুল জব, এবং দে ওয়ান্ট টু ডু ইট। তো এই জন্য আমাদের এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে বলি, আমাদের অলমোস্ট 60-70% রাইডার্সরা কিন্তু আর স্টুডেন্টস। সো ওরা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, মানে কলেজে অ্যাজ এন লেট কলেজে, আমরা তো 18 বছরের নিচে কাউকে কাজ করতে দিই না। সো লেট কলেজে পড়ছে, কিন্তু পাশাপাশি তারা হচ্ছে আমাদের এখানে কাজ করতেছে। তারপরে এরকম অনেক রাইডার আছে আমাদের যারা হচ্ছে ধরেন আমাদের এখানে পড়তে পড়তে গ্রাজুয়েট করে গেছে। আমি আইল শেয়ার সাম স্টোরিজ উইথ ইউ, আমি কিছু স্টোরি আপনাদেরকে হয়তো দেখাবো, যে একজন রাইডার যে আমাদের এখানে কাজ করতো, উনি হচ্ছে আমরা আসলে এটা করি মাঝে মধ্যে, আমরা আমাদের রাইডারদের স্টোরিজ অনেক পিচ করি, কারণ আমরা চাই যে উই ওয়ান্ট টু মেক ইট ভেরি নর্মাল ইন বাংলাদেশ, যে ইফ ইউ আর ডেলিভারিং, ইফ ইউ আর ওয়ার্কিং, ইফ ইউ আর ফ্রিল্যান্সিং, ইট হ্যাজ টু বি রেসপেক্টেড, ইউ হ্যাভ টু বি রেসপেক্টেড, হ্যাঁ, যেটা আমাদের দেশে কালচারে নেই আসলে এখনো। সো ওই জন্য আমরা এরকম আমাদের অনেক রাইডারদের স্টোরি আমরা হচ্ছে অনেক হাইলাইট করি, বিকজ উই ওয়ান্ট টু মেক দেম রেকগনাইজড ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। সো এরকম অনেক রাইডার আছে যারা ধরেন পড়াশোনা করছে আমাদের এখানে কাজ করে পড়াশোনার খরচ শেষ করছে, এবং তারপরে দে আর ওয়ার্কিং ইন আদার প্লেসেস, দে আর ওয়ার্কিং ইন গ্রেট প্লেসেস। একজন রাইডার আছে যিনি মাত্র গ্রাজুয়েট করে এখন উনি একজন ফার্মাসিস্ট, হ্যাঁ, কিন্তু উনি কিন্তু 4 বছরের পড়াশোনা আমাদের প্ল্যাটফর্মে কাজ করে এখান থেকে টাকা দিয়েছে। সো এরকম এই রাইডারদের স্টোরিজটা অনেক অনেক ডাইভার্স আমাদের এখানে। সো 60-70% riders are students, 30% are
ফুল টাইম, যারা হচ্ছে এজড অ্যাবাভ 30 অর 40। সো এটা হচ্ছে আমাদের রাইডারদের ডাইনামিক্স বেসিক্যালি। সো আমাদের এন্ডে যেটা আমরা আমাদের যে রাইডারের আপপ্রাইসটা আমি যদি বলি, ফুড প্যান্ডায় বাংলাদেশের রাইট নাও আমাদের প্ল্যাটফর্মে এভরিডে 12 থেকে 13 হাজার লোক কাজ করে পুরা বাংলাদেশ জুড়ে। সো পুরা বাংলাদেশ জুড়ে ইন এভরি সিটি, আপনারা যেসব সিটিতে থাকেন সেই সব শহরেও প্রায় সব মিলায় প্রত্যেকদিন 12 থেকে 13 হাজার মানুষ কাজ করে। সেই 12 থেকে 13 হাজার মানুষের কাজ, ইনকাম পুরাটাই ডিপেন্ড করতেছে যে হাউ উই আর রানিং আওয়ার অপারেশনস, রাইট? সো আমরা যত আমাদের অপারেশন উই উইল মেক ইট স্মুথ, ইট উইল ক্রিয়েট মোর ওয়ার্ক স্পেস ফর দিস পিপল। সো মানে যেমন হচ্ছে লাস্ট টাইম, আই থিঙ্ক লাস্ট ইয়ার উই হ্যাভ বিন রেকগনাইজড ইন ইন অ্যান অ্যাওয়ার্ড। আমার আসলে এক্স্যাক্টলি নামটা মনে নেই, যেখানে we have been awarded because we are pitching cycles in Bangladesh. আবার we are actually preaching যে if you have a cycle you can earn your money or you can earn your livelihood, right? যেটা এখন বাংলাদেশে is very absent, মানে আমাদের কিন্তু সাইকেল ইউজেসটা আসলে নাই। মানে প্রত্যেকটা মানুষেরই সাইকেল থাকে আমাদের এখানে, যারা হচ্ছে ব্লু কলার জবস করছে বা এরকম, কিন্তু দে আর নট ইউজিং ইট। ওরা আসলে এটা দিয়ে কমিউট করে আরেক জায়গায় কাজ করতে যায়, রাইট? কিন্তু এখানে যেটা হচ্ছে যে এখন দে আর ইউজিং দ্য সাইকেল অর দে ক্যান ইউজ দ্য সাইকেল টু আর্ন মানি, হুইচ ইজ লাইক আ ভেরি এক্সেপশন থিং ইন বাংলাদেশ। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে আমাদের এখানে যারা কাজ করে রাইডাররা, উই ক্যানট ফোর্স দেম টু ওয়ার্ক ফর, মানে যেটা ধরেন যে এখন একটা গার্মেন্টসে কি হয় যে আপনার 8 ঘন্টা কাজ করতেই হবে, রাইট? যখন আপনি ইউ গো ফর আ গার্মেন্ট অর ইউ গো ফর আ রেস্টুরেন্ট অর ইউ গো ফর আ স্কুল, ধরেন আপনি পার্ট টাইম কাজ করবেন, আপনি একটা স্কুলে টিচার হলেন, সো ওখানে আপনাকে বলে দিবে যে এভরিডে 6 আওয়ার্স মিনিমাম, তারপরে আপনি মাসের শেষে বেতন পাবেন, রাইট? এন্ড দ্য স্যালারি ইজ আ ফিক্সড অ্যামাউন্ট। যে আপনি ধরেন 15,000 টাকা পাবেন, আপনি প্রত্যেকদিন 6 ঘন্টা করে ক্লাস করাবেন, no matter what you have to come and you work and then you earn 15,000. Even if you work for 7 hours, there is no possibility যে আপনি 20,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, কারণ আপনার বেতনটা কিন্তু ফিক্সড। কিন্তু আমাদের এখানে what we wanted to do different is যে we wanted to make it আমরা চাইছি যে এটা ডিপেন্ড করবে আপনার উপর। মানে আমাদের এখানে যে কাজ করছে, যে রাইডারটা কাজ করছে, এটা একমাত্র ডিপেন্ড করবে সেই রাইডারের উপর যে ও কত টাকা ইনকাম করতে চায়, রাইট? ওর টার্গেটটা কত মাসে ইনকাম করার। সো যখন আপনি ধরেন আপনার টার্গেট থাকবে যে আই ওয়ান্ট টু আর্ন 30,000 ইন আ মান্থ বা 20,000 ইন আ মান্থ, আপনি তখন সেই হিসাব করে ব্যাক ক্যালকুলেশন করবেন যে তাহলে আমার কত ঘন্টা কাজ করতে হবে, হাউ মেনি ডেলিভারিজ আই হ্যাভ টু ডু, আমার কতগুলো ডেলিভারি করতে হবে, রাইট? এবং বেসড অন দ্যাট আপনি সেভাবে আপনার কাজের সময় বুক করবেন, আপনি ততগুলো অর্ডার ডেলিভারি করবেন, ততদিন কাজ করবেন, এবং আপনি হচ্ছে এভরি উইক ইউ গেট ইউর স্যালারি। প্রত্যেক সপ্তাহের শেষে সোমবার আমরা আর কি উই পে রাইডার্স অন আ উইকডে। সো আপনি যে কোনো একটা উইকডেতে থাকে, সেই উইকডেতে রাইডারদের বেতনটা রাইডারদের কাছে চলে যায়। সো ইটস ভেরি ইজি ফর আ পার্সন যে ফ্রিল্যান্সিং কাজ করতে চায়, কারণ ওর জন্য আসলে 1 মাস ওয়েট করে স্যালারি পাওয়া ইজ আ টাফ ডিল। সো আইদার ইট হ্যাজ টু বি ডেইলি অর ইট হ্যাজ টু বি উইকলি। সো ফ্রিল্যান্সিং মডেল যদি বাংলাদেশে উই ওয়ান্ট টু প্রিচ মোর, we have to come to this terms যে either you get paid daily or weekly. So daily we used to do before, কিন্তু আমাদের রাইডার থেকে we got the feedback যে ওরা ডেইলি পেমেন্ট চায় না, কারণ যখন আপনি একজনকে ডেইলি পেমেন্ট করছেন ইটস ভেরি ডিফিকাল্ট টু কিপ কাউন্ট, রাইট? কারণ আপনি ডেইলি যে টাকাটা পাবেন আপনার কিন্তু ডেইলি খরচ হতে থাকবে, হিসাব থাকবে না। সো তখন উই মেড ইট উইকলি, এবং ইটস দ্য বেস্ট ফর দেম যে ওরা যখন সপ্তাহের শেষে টাকা পায় রাইডাররা, তখন দে ক্যান কিপ আ কাউন্ট যে আমি আমার এই উইকের এই খরচ এই টাকা থাকবে এবং দিস মাচ আই ওয়ান্ট টু সেভ। So this is how we basically the rider dynamics work in Bangladesh for Foodpanda. So any opinion, any feedback, any question? এখন কিন্তু মনে হচ্ছে যে এটা জাস্ট আমি বলতেছি, কিন্তু এটা কিন্তু ইটস অফলাইন আড্ডা। So I জি appreciate আপু, everyone ইটস রিয়েলি এ participating. ফ্যান্টাস্টিক সেশন। Any question you think or you want to ask, because আমার মনে হয় যে ইটস আ ভেরি নিউ থিং, এবং আমি শিওর যে এভরিওয়ান ইজ ভেরি কিউরিয়াস অ্যাবাউট ইট, যেহেতু আপনারা সবাই দেখেন আসলে যে কিভাবে পুরো জিনিসটা কাজ করে। সো এনি কোয়েশ্চেন ইজ অ্যাপ্রিশিয়েটেড, কোনো কনফিউশন অর এনিথিং। Actually, Apu, I don't have any question about that, but you said about feedback. It's really a fantastic session, and this is very new for me, and I have no concept about that. So basically, I enjoy your knowledge and what you share about Foodpanda, and these things very much influence me. That's all.
থ্যাংক ইউ আমাদের থ্যাংক ইউ। তিলক তিলক সাহা হাত তুলেছে। তিলক সাহা কোথায়? হাই আপু, আমি বলছি ঢাকা থেকে, আজকে join করেছি। সো আমার একটা প্রশ্ন ছিল যে আপনি বললেন যে আপনাদের পুরো মেকানিজমে প্রায় 30% মানুষ এমন আছে যারা নাকি ফুল টাইম কাজ করছে আপনাদের সাথে। তো আমার প্রশ্নটা হচ্ছে তারা কি তাহলে কোনো ফ্রিঞ্জ বেনিফিটস পায়, অর্থাৎ বাকি জব গুলোতে, ফুল টাইম এমপ্লয়মেন্ট গুলোতে পেনশন প্রোগ্রাম থাকে বা ইন্স্যুরেন্স প্রোগ্রাম থাকে, ওগুলো কি তাদেরকে বাজেয়াপ্ত ছিল? সো যারা ফুল টাইম কাজ করছে তাদের কি পেনশন বা হচ্ছে একটু ফ্রিঞ্জ বেনিফিটস আমরা বলি, ইন্স্যুরেন্স? যে পেনশন প্রোগ্রাম, ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স বা অন্যান্য যে বেনিফিটস গুলো থাকে। সো ফুল টাইম কাজ করতে বলতে গেলে আমি যেটা আই থিঙ্ক একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মে যারা কাজ করে প্রত্যেকজন রাইডারই হচ্ছে একজন ফ্রিল্যান্সার। হ্যাঁ, দ্য মডেল ওয়ার্কস, দ্য পুরা যে মডেলটা, এই মডেলটা ইজ বেসিক্যালি আ ফ্রিল্যান্সিং মডেল, যে আপনি ইউ সাইন আপ, you register as a rider, you come, deliver order and you go home. হ্যাঁ, তো এখানে ফুল টাইম বলতে আমি যেটা বুঝিয়েছি আসলে ওয়ার্কিং আওয়ার্স, মানে হচ্ছে যে আমরা যেটা করি, আমরা আমাদের রাইডারদেরকে ডিভাইড করি। তো দিস অল বেসিক্যালি আ পার্ট অফ অপারেশনস। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আপনার আন্ডারে যত মানুষ কাজ করছে বা আপনার টিমে যত মানুষ কাজ করছে, এর মধ্যে কত মানুষ কত ঘন্টা করে কাজ করে, রাইট? তখন আমরা তখন ওইভাবে হিসাব করতে পারি যে সেই অনুযায়ী আমাদের আসলে কতজন ফ্লিট দরকার রাস্তায়, বা কতজন রাইডার দরকার আমাদের রাস্তায়, যারা হচ্ছে আমাদের যে ডিমান্ডটা সেটা ফুলফিল করতে পারবে। সো এই ডিভাইডেশনের সময় আমরা হচ্ছে বেসিক্যালি ফুল টাইম আর পার্ট টাইম আলাদা করি। সো ফুল টাইম রাইডার মানে হচ্ছে যারা দিনে অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা কাজ করে, সো ওদেরকে আমরা ফুল টাইম বলি। যারা হচ্ছে ধরেন সকাল 11টায় দে স্টার্ট দেয়ার শিফট, আমাদের রাইডাররা হচ্ছে শিফট বুকিং করে কাজ করতে হয়, যেন সবাই ফেয়ার চান্স পায় কাজ করার। সো যেই আগে শিফট বুক করতে পারবে সেই শিফটে কাজ করবে। হ্যাঁ, সো শিফট হচ্ছে ধরেন আপনার সকাল 10টা থেকে ও হয়তো রাত 9টা পর্যন্ত সিস্টেমে অ্যাক্টিভ। ও যখনই ওর কাছে যত অর্ডার আসবে ও সব ডেলিভার করবে। সো বেসিক্যালি এই রাইডারদেরকে আমরা বলি ফুল টাইম। আর পার্ট টাইম হচ্ছে যারা ধরেন আপনাদের মতো স্টুডেন্ট বা হচ্ছে আমার মতো আরেকটা চাকরি আছে বা এরকম, তারা হচ্ছে যেটা করে যে ধরেন 5 থেকে 6 ঘন্টা কাজ করে। আমাদের একটা শিফট মিনিমাম 4 ঘন্টা হয়। সো ওরা ধরেন দিনে একটা করে শিফট করে। উই হ্যাভ আ লট অফ স্টুডেন্টস যাদের দুপুরবেলা ক্লাস থাকে, সো ওরা যেটা করে ওরা ডিনার শিফটে কাজ করে। সো ওরা ধরেন 5টার সময় একটা শিফট বুক করে, 5টা থেকে রাত 11টা পর্যন্ত 6 ঘন্টার একটা শিফট করে, বা 6টা থেকে 12টা পর্যন্ত একটা 6 ঘন্টার শিফট করে। এবং ওরা কিন্তু প্রত্যেকদিন এইভাবেই করে, কারণ ওদের তো ক্লাস থাকে আসলে, বা অন্য কাজ আছে, অন্য চাকরি আছে। সো যেটা করে যে এরা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে পার্ট টাইম রাইডার্স। আর যারা হচ্ছে ফুল টাইম কাজ করে তারা হচ্ছে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা কাজ করে, এবং এটাই তাদের সোল জব। তারা এটা বাদে আর কোনো জায়গায় কাজ করে না। সো এখন যেটা ব্যাক টু ইউর কোয়েশ্চেন, ইন্স্যুরেন্স এন্ড পেনশন। সো যেহেতু এটা ফুল টাইম এমপ্লয়মেন্ট, মানে হচ্ছে ইটস আ ফ্রিল্যান্সিং মডেল, অফিসার এমপ্লয়মেন্টের মতো না। সো পেনশন জিনিসটা ইজ নট দেয়ার, রাইট? পেনশন তো বেসিক্যালি হচ্ছে ইজ আ ডিফারেন্ট টাইপ অফ স্কিম। কিন্তু কামিং টু ইন্স্যুরেন্স, আমাদের আসলে ফুডপ্যান্ডা সব রাইডারদেরই ইন্স্যুরেন্স আছে। So how the insurance works basically, so we were actually the first one to launch insurance for riders in Bangladesh, কারণ ফ্রিল্যান্সিং মডেলের জন্য কোনো ধরনের কোনো ইন্স্যুরেন্স আসলে এতদিন অ্যাভেলেবল ছিল না। হ্যাঁ, সো যেটা হচ্ছে যে আর এবং এখানে আমি আপনাদেরকে বলি, এখানে there are few challenges as well। কারণ কি, ধরেন যে আমরা এখানে যে 20 জন আছি, ধরেন আমরা সবাই ফুড প্যান্ডায় কাজ করি, আমরা ডেলিভার করি, ফুড ডেলিভার করি, রাইট? কিন্তু আমরা কেউই ফুড প্যান্ডার এমপ্লয়ি না। সো তার মানে কি, আমরা কিন্তু সবাই ইন্ডিভিজুয়ালি সাইন আপ করছি, রেজিস্টার করছি, এবং আমাদের একটা প্রোফাইল আছে, যে প্রোফাইলে লগ ইন করে আমরা ডেলিভার করতে পারি, রাইট? এখন আমি আজকে কাজ করবো ফুড প্যান্ডায়, সো আমি আজকে ঢুকলাম, ঢুকে আমি একটা অর্ডার ডেলিভার করলাম বা সারাদিন অর্ডার ডেলিভার করলাম। এরপর ধরেন কালকে থেকে আমার পরীক্ষা, আগামী 1 মাস আমার এইচএসসি পরীক্ষা বা আমার কলেজের কোনো একটা পরীক্ষা। হ্যাঁ, তো আমি আগামী 1 মাস কিন্তু কাজ করব না। তারপরে আমি ধরেন 2 মাস পরে আসলাম, বা ধরেন আমার হচ্ছে এক্সাম, ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম, সো আমি 3 মাস কাজ করলাম না, তারপর আমি আবার আসবো কাজ করতে। সো আমরা কিন্তু কখনোই উই ক্যানট মেক ইট ম্যান্ডেটরি ফর ইউ যে ইউ হ্যাভ টু ওয়ার্ক এভরি ডে। সো আপনি যদি চান, আপনি আজকে কাজ করার পর আবার 3 মাস পরে এসে কাজ করতে পারবেন। দ্যাটস আপ টু ইউ, বিকজ ইউ আর আ ফ্রিল্যান্সার। সো যখন স্কিমটা এরকম ভাবে থাকে, তখন ইটস ভেরি ডিফিকাল্ট যে এদের আমরা সবাইকে ইন্স্যুরেন্সের আন্ডারে আনবো।
কারণ ধরেন আমাদের ইন্স্যুরেন্স কিভাবে কাজ করে, যারা আমরা হচ্ছে বাউন্ড মানে ফুল টাইম এমপ্লয়মেন্টে ম্যান্ডেটরি ওয়ার্ক আওয়ারে কাজ করি, আমার সপ্তাহে 6 দিনই আসতে হবে অফিসে, 5 দিনই আসতে হবে, 5 দিনই আমার 8 ঘন্টা কাজ করতে হবে, রাইট? আমি কিন্তু চাইলেই বলতে পারবো না যে এই সপ্তাহে আমি রবি সোম আসবো, পরের সপ্তাহে মঙ্গল বুধ আসবো, তার সপ্তাহে আমি আসবোই না। এটা কখনোই বলতে পারবো না। আমার প্রত্যেক সপ্তাহে 5 দিনই আসতে হবে, 8 ঘন্টায় কাজ করতে হবে। সো আমার আওয়ার্স কিন্তু ফিক্সড। আমি সো আমাদের যেটা কি হয় যে যারা ধরুন আমাদের ইন্স্যুরেন্স থাকে HR, তো ওনারা জানে যে এই এমপ্লয়িটা আগামী 1 বছর উইকে 5 দিন প্রত্যেকদিন 8 ঘন্টা করে অফিসে আছে, আনলেস সিক অর লিভে আসে। সো আমাদের ইন্স্যুরেন্স কভারেজটা তখন ওরা কি করে 1 বছরের জন্য করে দেয়, রাইট? কিন্তু আমি যদি একটা রাইডারের ইন্স্যুরেন্স কভারেজ 1 বছরের জন্য নেই, এরপরে ওই রাইডার আমাদের সেই রাইডারটা ধরেন 1 মাস কাজ করে আর করতেছে না কাজ, সে আবার 2 বছর পরে কাজ করবে, 6 মাস পরে কাজ করবে, তখন কিন্তু ইউ ক্যানট কিপ দ্যাট পার্সন আন্ডার ইন্স্যুরেন্স, রাইট? তখন কিন্তু মডেলটা মিলবে না, কারণ ও যদি আপনার প্ল্যাটফর্মে না কাজ করে তখন আপনার সাথে ও অ্যাফিলিয়েটেডই না। সো এই জন্য আমাদের রাইডারদের ইন্স্যুরেন্স সার্ভিসটা একটু ডিফারেন্ট। বেসিক্যালি আমাদের রাইডাররা সবাই ইন্স্যুরেন্সের আন্ডারে, কিন্তু ওদের ইন্স্যুরেন্সটা হচ্ছে প্রিমিয়াম ইন্স্যুরেন্স। সো উই গিভ দেম আ মান্থ ইন্স্যুরেন্স। সো আমরা প্রত্যেক মাসে যেটা করি, আমরা হচ্ছে রাইডারদেরকে আমরা একটা ফর্ম পাঠাই যে আপনি কি ডু ইউ ওয়ান্ট টু বি আন্ডার ইন্স্যুরেন্স দিস মান্থ, এবং সেখান থেকে আমরা রাইডারদের কাছে যারা বলে হ্যাঁ আমি চাই ইন্স্যুরেন্স, আমরা তখন বুঝি যে এই রাইডার হচ্ছে এই মাসটা কাজ করবে, বা হি ইজ অ্যাক্টিভ ইন দিস মান্থ অর শি ইজ অ্যাক্টিভ ইন দিস মান্থ, তখন আমরা মান্থলি ওদের ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভ করে দিই, রাইট? সো মান্থলি ইন্স্যুরেন্স অ্যাক্টিভ থাকে। সো যেই রাইডাররা মাসের প্রথম দিনে কাজ করে তারা এলিজিবল ফর ইন্স্যুরেন্স ফর দ্যাট মান্থ। নেক্সট মান্থে আবার আমরা সেই রাইডার যদি কাজ করে তখন আমরা আবার ওকে প্রিমিয়াম ইন্স্যুরেন্স দিই, পরের মাসে যদি আবার কাজ করে তখন আমরা আবার ওকে ইন্স্যুরেন্স দিই। সো এটার কারণটা কি? কারণটা হচ্ছে বেসিক্যালি রাইডারকে ইনসেন্টিভ দেওয়া টু ওয়ার্ক, রাইট? আপনি যখন আপনার ফিল্ড ফোর্সকে কাজ করাবেন এবং তাদেরকে আপনি বেনিফিট দিতে চাবেন, যেহেতু আপনারা এখানে সবাই বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছেন বা করেছেন বা করবেন, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু নো যে যখন আপনি একটা বড় ওয়ার্ক গ্রুপ নিয়ে কাজ করেন এবং তাদেরকে আপনি যখন আরো ইন্সপায়ার করতে চান টু ওয়ার্ক, তখন আপনার তাদেরকে বেনিফিট গুলা অফার করার সময় ইউ হ্যাভ টু গো উইথ দ্য মোস্ট ফিজিবল স্ট্রাকচার। আপনি সবসময় চেষ্টা করবেন সবচেয়ে ফিজিবল স্ট্রাকচার দিয়ে যাওয়ার, যেন যেই বেনিফিটটা আপনি আনছেন সেটাও তার জন্য হেল্পফুল হবে এবং সেও সেই বেনিফিটটা পাওয়ার জন্য আপনাকে সার্ভ করতে যাবে, রাইট? সো আমার রাইডার যখন আমাদের প্ল্যাটফর্মের একজন রাইডার যদি ভাবে যে আমি এই মাসে অন্য একটা জায়গায় কাজ করতে চাই, তখন ও ভাববে যে অন্য জায়গায় কাজ করলে আই উইল নট গেট দ্য ইন্স্যুরেন্স বেনিফিট, রাইট? ওর আই উইল নট গেট দ্য বোনাস, ওর আমি হয়তো এই আরো কিছু বেনিফিটস আছে যেগুলো পাবো না। কিন্তু আমি যদি এই কাজটা এই মাসে ফুড প্যান্ডায় করি তাহলে আমি সব বেনিফিট পাচ্ছি। তখন দ্য রাইডার will be impressed to pick Foodpanda over any other company, right? So this is how we try to make the benefits work, কারণ হচ্ছে যেন ওদের আন্ডারে যায়। সো এরকম there are few other benefits as well. আমাদের রাইডাররা হচ্ছে এরকম বিভিন্ন কর্পোরেট জায়গা থেকে তারা ডিসকাউন্টস পায়, যেমন যেহেতু আমাদের সাইকেল বেসটা হচ্ছে খুবই রাইডার বেসটা ভেরি সাইকেল হেভি। সো আমরা এরকম উই হ্যাভ ডিফারেন্ট সাইকেল কোম্পানিজ, যেমন দুরন্ত, এরকম মেঘনা গ্রুপ, এইসব জায়গা থেকে আমাদের রাইডাররা যখন সাইকেল কিনে তখন তারা একটা B2B ডিসকাউন্ট পায় সাইকেলে, রাইট? উই মেড ইট অনলি এলিজিবল ফর রাইডার্স যারা অ্যাক্টিভলি কাজ করে আমাদের প্ল্যাটফর্মে। সো তারপরে হচ্ছে আমাদের রাইডাররা শিখোর সাথে আমাদের একটা ডিল হয়েছে, যেখানে আমাদের রাইডাররা হচ্ছে একটা স্পেশাল প্রাইসে দে ক্যান বাই শিখোর কোর্সেস। কেন? কারণ হচ্ছে আমাদের রাইডাররা মোস্ট অফ দি রাইডার্স আর স্টুডেন্টস, অলসো দে ক্যান, যারা ফুল টাইম তারা দে ক্যান বাই ফর দেয়ার কিডস অ্যাজ ওয়েল, যে আমি আমার বাচ্চা হচ্ছে HSC দিবে বা SSC দিবে, সো দেয়ার ইজ আ কোর্স, HSC কোর্স আছে যেটা সবার জন্য 700 টাকা হলে, আমি ফুডপ্যান্ডা রাইডার হলে আমার জন্য ইট উইল বি 400, রাইট? সো এই ধরনের বেনিফিটস গুলা আমাদের রাইডাররা পায়। সো আচ্ছা, আই থিঙ্ক দেয়ার ইজ আ কোয়েশ্চেন। অর্ণব ভাই এবং সমর্পিতা দুইজন হাত তুলেছে। অর্ণব ভাইয়ের কাছ থেকে একটা কোশ্চেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আহ, আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে একদম শুরুর দিকে কিছু চ্যালেঞ্জ তো আপনারা ফেস করছিলেন, যেমন বিষয়টা হচ্ছে যে যখন শুরুটা হওয়ার সময় বিষয়টা এরকম ছিল যে রেস্টুরেন্ট আর হচ্ছে কনজিউমার্স, এই দুইটা অপশন ছিল, এর মাঝখানে ফুডপান্ডা আসলো। তো ফুডপান্ডা এসে এদের মাঝখানে একটা হাব তৈরি করার চেষ্টা করলো থ্রু দা অনলাইন, এবং বিষয়টা অনেকটা এরকম যে একই দামে কিংবা কখনো কখনো হয়তো রেস্টুরেন্টের থেকেও কম দামে, তো এই জিনিসটা অনলাইন প্ল্যাটফর্মে, তো এটা কনজিউমার্স এর জন্য অবশ্যই এটা ওরা গ্রহণ করবে।
কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন রেস্টুরেন্টের কাছে এই বিষয়টা যায় যে আর তারা কেন এটা গ্রহণ করবে, কারণ তাদের ক্ষেত্রে বিষয়টা তো অনেক সময় এরকম হয় যে ঠিক আছে, যেমন কিছুদিন আগে বরিশালে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এখানে বাঁশের কঞ্চি নামে একটা রেস্টুরেন্ট আছে, তো ওরা দেখলাম যে একটা ভালো অফার দিচ্ছে। তো অফারটা আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের কি হোম ডেলিভারি আছে, তো তখন ওরা বলতেছে যে হ্যাঁ আছে, ডেলিভারি চার্জ 60 টাকা, মানে 60। আমি বলতেছি যে আপনাদের আইটেমের দাম 130 টাকা, সেখানে আপনারা ডেলিভারি চার্জ চাচ্ছেন 60 টাকা, তা আপনারা ফুড পান্ডায় যাচ্ছেন না কেন? তো তখন বলতেছে যে ফুড পান্ডা কিছু কিছু সমস্যা আছে, ফুড পান্ডা মানে তারা ফুড পান্ডার সাথে ডিলে যায়নি। তো এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, কনফ্লিক্টটা হয় যে অনেক সময় অনেকেই এই ডিলিংটাতে আসতে চায়। তো এখন তো একটা ফুড পান্ডা যেহেতু একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে গেছে, এখন হয়তো অনেক নতুন নতুন রেস্টুরেন্ট বা অনেকেই হয়তো যুক্ত হতে চাইবে। কিন্তু একদম প্রথম দিকে যখন ফুড পান্ডা শুরু করছিল, আপনি বললেন 12 থেকে 13 হাজার ম্যান পাওয়ার আছে, প্লাস তাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে এবং তাদের বিভিন্ন বেনিফিটের ব্যবস্থা আছে, এত কিছুর সাথে করে অফার্স অনেক 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 কিছু আছে। তো এই এতগুলো জিনিস একসাথে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তারপরে অ্যাড রান করার যে ব্যাপারটা আছে, তো এই জিনিসটা শুরুর দিকে চ্যালেঞ্জ গুলো কিভাবে ফেস করা হয়েছে? So thank you Bhaiya for the question. It's a very good question. So এখন এখন আর আগের মধ্যে আমি বলবো there are significant difference কিছু কিছু জায়গায়। যেমন এখন কিন্তু ভাউচার্স আর মোর স্ট্রাকচার, রাইট? মানে আপনি যখন দেখবেন যে ফুড প্যান্ডায় আপনি একটা ভাউচার ইউজ করতেছেন, তখন আপনাকে একটা বাস্কেট ভ্যালু বলে যে 30 টাকা অফ অনলি ইফ ইউ অর্ডার অ্যাবাভ 299, রাইট? সো এটা কিন্তু আগে ছিল না। যদি আপনি ধরেন 3 বছর আগে ভাউচার ইউজ করতেন, তখন জাস্ট ভাউচার কোড এবং লেখা যে 30 টাকা ডিসকাউন্ট। কিন্তু এখন there is a condition যে 30 টাকা ডিসকাউন্ট only if you order 299 টাকা or above, right? So this is basically the change. This is basically how we calculate our or restaurants profit over an order, এবং we also have to ensure যে we are getting the money that we have to pay the rider. হ্যাঁ, সো আমরা যখন একটা অর্ডার ডেলিভার করি, সেই অর্ডার ডেলিভারে আমাদের কি কি কস্টিং থাকে? বেসিক্যালি আমাদের কস্টিং থাকে হচ্ছে যে ধরেন একটা খাবারের দাম হচ্ছে 200 টাকা। সো রেস্টুরেন্ট হচ্ছে ওই 200 টাকা থেকে, ধরেন ওই রেস্টুরেন্ট আমাদেরকে কমিশন দিবে হচ্ছে 25%। বেসিক্যালি রেস্টুরেন্টের সাথে আমাদের কমিশন ডিলিং হয় আর কি। হ্যাঁ, সো উই উইল ডেলিভার ইচ অর্ডার, এবং every order they will give us a certain percentage of commission. So this is basically the dealing. সো ফুডটা যদি হয় 200 টাকা, সেখানে ধরেন রেস্টুরেন্টের আমাকে X% কমিশন দিতে হবে, রাইট? সো এটা একটা কস্ট। তারপরে হচ্ছে রাইডারকে আমরা পে করতে হবে, রাইডারকে ওর টাকা দিতে হবে ফর ডেলিভারিং দিস অর্ডার। আমাদের রাইডাররা তো পার অর্ডারে ডেলিভারি ফি পায়, সো সেই টাকাটা ওখানে আছে। তারপরে হচ্ছে যদি মাঝখানে কোনো ঝামেলা হয়, আপনি যদি কন্ট্যাক্ট সেন্টারে যোগাযোগ করেন বা রাইডার যদি কন্ট্যাক্ট সেন্টারে যোগাযোগ করে, সেটার জন্য কিন্তু there is a চার্জ, কারণ আমাদের কন্ট্যাক্ট সেন্টার ইজ আ থার্ড পার্টি কন্ট্যাক্ট সেন্টার। সো ওইখানে যখন আপনি, ওইটারও একটা কস্টিং আছে। সো এই সবকিছু কস্ট হিসাব করে আপনি দেখবেন যে যেসব ডিলস বা বেস্ট ডিলস থাকে, প্রত্যেকটা জিনিসে এই সবকিছু আসলে হিসাব করে তারপর ওই ডিলটা বানানো হয়, সো দ্যাট উই ডোন্ট গো ইন আ লস, অর হচ্ছে ওইখানে রেস্টুরেন্ট ডাজন্ট গো ইন আ লস, অর রাইডারের যেন হচ্ছে ডেলিভারি ফি পেতে কষ্ট না হয়। সো প্রত্যেকটা জিনিস ওভাবে হিসাব করা হয়। সো এখন হচ্ছে যেটা about the financial management. So we were startup before, we are still a startup, but maybe a year or so এরপর আসলে আমরা আর নিজেদেরকে স্টার্টআপ বলতে পারবো না, বিকজ আইডিয়ালি আফটার 10 years আপনি একটা স্টার্টআপকে স্টার্টআপ বলতে পারেন না। হ্যাঁ, তখন ইউ নিড টু কাম আউট। যেমন আমরা যে বাংলাদেশে এখন যেমন আমরা ডেভেলপিং, নিজেদেরকে ডেভেলপিং বলতে চাই, সো সিমিলারলি হচ্ছে আপনি ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্য স্টার্টআপ ট্যাগ, এন্ড আপনার তখন ইন্ডিভিজুয়াল কাজ করতে হবে। সো আমাদের অনেক ইনভেস্টর আছে। ফুড প্যান্ডা তো ইজ বেসিক্যালি ওন বাই ডেলিভারি হিরো। হ্যাঁ, সো ডেলিভারি হিরো হচ্ছে জার্মান, মানে ফুড প্যান্ডার মাদার কোম্পানি ইজ আ জার্মান কোম্পানি, ডেলিভারি হিরোর আন্ডারে হচ্ছে এশিয়াতে প্রত্যেকটা ফুড প্যান্ডা কাজ করে। সো উই হ্যাভ আ লট অফ ইনভেস্টার্স, উই হ্যাভ আ লট অফ ফান্ড, যারা হচ্ছে আমাদেরকে ইনিশিয়ালি ফান্ড করতো, যারা আমাদেরকে ইনিশিয়ালি ফান্ড করেছে, কারণ রিজন বিং যে পোটেনশিয়াল মার্কেট, কিন্তু there is no one playing in the field, right? So তখন আমরা we got enough fund to explore everything, to go to people, to go to restaurants, এবং হচ্ছে to make people understand যে why it's important যে you make a ecosystem
যেখানে এভরিথিং ক্যান বি অনলাইন, ইউ ডোন্ট হ্যাভ টু গো অ্যান্ড স্পেন্ড ইউর টাইম। আপনি ধরেন যে আপনি এখন বাজার করতে যাবেন, সো আপনার যদি প্রত্যেক উইকে বাজার করতে যেতে হয়, দ্যাটস আপনার সেখানে 3 ঘন্টা স্পেন্ড করতে হয় দিনে, রাইট? আপনার বাজারে হেঁটে হেঁটে সবকিছু দেখে কিনতে হবে, সেটা নিয়ে আসতে হবে বাসায়। অনেক সময় অনেক কিছু আপনি প্রিপেয়ার পাবেন না। কিন্তু এখন আপনি কি করবেন? এখন আপনি যদি অর্ডার করেন, হায়েস্ট আধা ঘন্টা 1 ঘন্টা সবকিছু আপনার বাসায় চলে আসবে। সো এই ডিফারেন্সটা হচ্ছে আমরা আস্তে আস্তে এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর চেষ্টা করছি মানুষের মধ্যে। এবং আমি যদি আপনাকে অনেস্টলি আপনাদেরকে বলি, বাংলাদেশে যখন করোনা আসছে বা কোভিড আসছে, তখন মানে যারা কাস্টমার বা যারা হচ্ছে কনজিউমার এন্ডে থাকে, দে অ্যাকচুয়ালি আন্ডারস্টুড যে ওয়াই ইটস ইম্পর্টেন্ট যে সবকিছু মানে অনলাইন ডেলিভারি যে কেন বিদেশে এত পপুলার বা অন্য মার্কেটে এত পপুলার, কিন্তু আমাদের দেশে যে ওয়াই ইটস ইম্পর্টেন্ট, তখন অ্যাকচুয়ালি দে স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং। কারণ আমি বলি আপনাদেরকে, যখন যখন লকডাউন দেয় প্রথম, হ্যাঁ, তখন তো ইট ওয়াজ ভেরি স্ট্রিক্ট, রাইট? কেউ রাস্তায় বের হতে পারতো না। সো সব দোকান বন্ধ, সব রেস্টুরেন্ট বন্ধ, মানুষজন হচ্ছে আপনার 1 মাসের বাজার করে বাসা চলে গেছে, সুপার স্টোরস খালি, কিছু নাই, রাইট? ডিস্ট্রিবিউটররা যারা ধরেন ইউনিলিভার বা ধরেন যারা হচ্ছে সবজি ডিস্ট্রিবিউটর বা ধরেন যারা হচ্ছে ডিফারেন্ট এফএমসিজিস, ওদের যেহেতু ট্রাক চলতে পারবে না, তারা কিন্তু তাদের প্রোডাক্ট পাঠাতে পারছিল না সুপার শপে, রাইট? তারপরে হচ্ছে সুপার শপ তো তালা দিয়ে রাখতে হবে, রেস্টুরেন্ট তো তালা দিয়ে রাখতে হবে। সো কোনো কিছু চলতেছে না। মেডিসিন স্টোর আছে, কিন্তু আপনি ভয় বের হচ্ছেন না, হোয়াট ইফ আপনার করোনা হয়, আপনার হলে তো আপনার বাসার সবার হবে, রাইট? সো তখন যখন মানুষ দেখছে, যে মানুষ যখন দেখা শুরু করলো যে ইউ ডোন্ট হ্যাভ টু গো আউট, আপনি একজনকে বললেই সে ডেলিভার করে দিয়ে যাবে আপনাকে, ঠিক আছে, এবং ইটস সেফ, সে আপনার কন্ট্যাক্টেও আসবে না, সে আপনার থেকে 2 হাত দূরে দাঁড়ায় আপনাকে দিয়ে চলে যাবে, তখন বেসিক্যালি ওই অ্যাওয়ারনেসটা অনেক বাড়ছে। হ্যাঁ, গত 2-3 বছরে মানে ফুড প্যান্ডা সবচেয়ে বেশি বুম করছে বাংলাদেশে হচ্ছে 18-19 থেকে। সো বেসিক্যালি ওই নেসেসিটিটা যখন মানুষ বোঝা শুরু করছে, তখন ইট বিকেম ভেরি ইজি ফর আস। হ্যাঁ, দ্যাট ইজ ওয়ান। আরেকটা হচ্ছে যে প্যান্ডা অ্যাডস, দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি নিউ মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলাদেশ। এটা হচ্ছে দিস ইজ সামথিং যেটা আমরা সো বা আপনারা যদি বাংলাদেশের এখন মার্কেটিং স্ট্র্যাটেজি দেখেন, এটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে আগের চেয়ে, রাইট? লিফলেটস আর নট ভেরি পপুলার নাও। মানুষ এখন কিন্তু লিফলেটস এত পছন্দ করে না দিতে, কারণ লিফলেটস দেওয়া, পড়া, লিফলেট প্রিন্ট করা, পুরো জিনিসটা অনেক টাইম কনজিউমিং এবং ইনোভেটিভ হয় না বেশি। এখন মানুষজন চলে গেছে বিলবোর্ডসে। বিলবোর্ডসে শর্ট অ্যাড থাকবে। আগে কি হতো, একটা পুরো একটা স্টোরি অ্যাড দেখাইতো, ইটস আ 1-2 মিনিট অ্যাড। এখন দিস ইজ লাইক আ সেকেন্ড অ্যাড, একটা ফিউ সেকেন্ডসে আপনাকে অ্যাড দেখাবে, আপনি অ্যাডের মেসেজটা জাস্ট ডিরেক্টলি দেখবেন, রাইট? মাল্টিপল অ্যাডস চলতে থাকবে। তারপরে আপনি যখন ইউটিউবে একটা ভিডিও দেখবেন, সেটা মাঝখানে একটা অ্যাড আসবে, যেটা আপনি প্রথম অ্যাডটা স্কিপ করতে পারবেন, পরেরটা স্কিপ করতে পারবেন না। এই সবকিছুই কিন্তু ডিফারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিস, এই সবকিছুই কিন্তু আপনিই ফিক্স করেন, এবং প্রত্যেকটার পেমেন্ট কিন্তু মানে প্রত্যেকটার কস্টিং কিন্তু ওইভাবেই হয়। আপনি যখন একটা অ্যাড চালাবেন যেটা আপনি স্কিপ করতে পারবেন, সেটার যেটা কস্টিং, আপনি যখন একটা অ্যাড দেখাবেন যেটা কাস্টমার বা কনজিউমার স্কিপ করতে পারবে না, সেই অ্যাডের কস্টিং কিন্তু ইজ হায়ার, রাইট? সেটা আপনি বলেই দিচ্ছেন যে আমি চাই যে এই অ্যাডটা কনজিউমার কোনোভাবে স্কিপ করবে না, এটা পুরোটা দেখবে তারপরেই যেতে পারবে। সো দ্যাট ইজ হাউ উই কেম আপ উইথ দিস নিউ আইডিয়া অফ প্যান্ডা অ্যাডস, রাইট? বিকজ আমাদের অ্যাপটা যদি আপনারা দেখে থাকেন, আমাদের অ্যাপটা ইজ বেসিক্যালি ভেরি 360, মানে ইট হ্যাজ এভরিথিং। ইট ক্যান শো অ্যাডস, ইট ক্যান, ইউ ক্যান রেফার সামওয়ান, you can order foods, you can order pick up anything. So আমাদের যে চেকআউট পেজ, ওইখানে we came up with this idea যে আমরা এরকম অ্যাড রান করতে চাই। বিকজ ধরেন যদি আমি দিনে I do 70-80,000 অর্ডার ডেইলি, তার মানে 70,000-80,000 কাস্টমার প্রত্যেকদিন প্ল্যাটফর্মে আসতেছে, রাইট? ফুডপ্যান্ডা অ্যাপে আসতেছে, ইউনিক, যারা হচ্ছে অর্ডার প্লেস করতেছে, ইভেন ইফ নট ইউনিক, বাট অর্ডার তো ইউনিক প্লেস করতেছে। সো তারা প্রত্যেকদিন, আই ক্যান সেল দিস টু আদার কোম্পানিজ, যে এরা কিন্তু প্রত্যেকদিন আসে আমার অ্যাপে, এবং ওরা প্রত্যেকদিন চেক আউট পেজে ওদের আসতেই হচ্ছে, বিকজ দে আর অর্ডারিং। সো আমি যদি ওখানে আপনার প্রোডাক্টের অ্যাডটা দেখাই, দেয়ার ইজ নো ওয়ে যে ওই অ্যাডটা স্কিপ করে যাবে। তো তার মানে আমাদের এই কনজিউমার এই অ্যাডটা দেখবেই, তার মানে আপনার প্রোডাক্টটা ওরা দেখবেই। সো ওই প্রোডাক্টটা দেখার পর আই ক্যান অ্যাটাচ এ লিঙ্ক টু ইয়োর পেজ অর টু ইয়োর প্রোফাইল, যেখানে ওরা যদি ক্লিক করে বা পারচেজ করে আপনি দেখতে পারবেন। আর যদি ইভেন পারচেস নাও করে, তাও উই ক্যান সি যে কতজন একটা দেখছে, রাইট? সো দিস ওয়াজ লাইক ওয়ান অফ দ্য বিগেস্ট সেলিং পয়েন্ট অফ প্যান্ডা অ্যাডস টু আদার মার্কেটস, স্পেশালি প্রোডাক্ট বেসড যারা আছে বাংলাদেশে, যেমন ম্যাগি নুডলস, আড়ং,
বিভিন্ন ব্যাংকের অফারিংস, রাইট, মোটর বাইকের বিভিন্ন অ্যাডস। সো এইসব অ্যাডে দ্য মেইন থিং ইজ ইউ গেট টু নো অ্যাবাউট দ্য ডিলস। সো যখনই আমি আপনাকে একটা ভায়াবল প্ল্যাটফর্ম দিব যেখানে আই ক্যান এনশিওর যে মিনিমাম 70,000 ইউনিক কাস্টমার উইল কাম অ্যান্ড সি দিস প্রোডাক্ট, তখন ইটস ভেরি ইজি টু মেক ইট পপুলার। এবং প্যান্ডা অ্যাডস হচ্ছে ইজ ভেরি এখন, সো বেসিক্যালি প্যান্ডা অ্যাডস গট পপুলার ফ্রম আই থিঙ্ক লাস্ট ইয়ার। এবং এখন আসলে উই হ্যাভ আ লট অফ আদার ব্র্যান্ডস যারা খুবই ইন্টারেস্টেড এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করতে, বিকজ ইউ নো এক্স্যাক্টলি কত মানুষ দিনে দেখবে এটা, রাইট? সো দ্যাটস হাউ ইট গট পপুলার। আচ্ছা, এখন হচ্ছে আই থিঙ্ক আমরা যেহেতু অনেকক্ষণ ফুড প্যান্ডা অপারেশন নিয়ে কথা বলছি, আমি শুনছি যে আপনারা অনেক প্রজেক্টে কাজ করেন, বিভিন্ন রকম প্রজেক্টে আপনারা কাজ করেন বা ইউ গাইজ আর এঙ্গেজ। সো আপনাদের কোনো প্রজেক্ট রিলেটেড কোনো যদি স্পেসিফিক কোয়েশ্চেন থাকে যে ধরেন আমি আই রান আ প্রজেক্ট লাইক দিস, সেখানে উই হ্যাভ টু অপারেট ইন দিস ওয়ে, সো হাউ উই শুড ডু দ্যাট, বা উই ক্যান মেবি হ্যাভ আ স্মল ডিসকাশন অন ডিফারেন্ট প্রজেক্টস ইউ গাইজ আর ডুইং, সেখানে আমরা কিভাবে উই ক্যান মানে আমরা কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো যেটা মেবি সিমিলার টু এরকম ওয়ার্কফোর্স রিলেটেড or anything relevant. So I think maybe ওরকম কিছু আপনাদের প্রজেক্ট রিলেটেড আমাকে যদি কিছু একটু আপনারাও বলতেন যে আপনারা কে কি ধরনের প্রজেক্টে কাজ করছেন বা করতেছেন। আপু আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপু, আপনার কথাগুলো শুনে ভালো লাগলো, এবং আশা করি কাজেও লাগবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের যে অপারেশন টিম গুলো বলেন সেখানে সব স্টেক হোল্ডারদের একটা ইন্টারেস্ট আছে যে তারা কাজের বিনিময়ে অর্থ পাবে। তো আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা যে প্রজেক্ট গুলো করি, যেমন আমি যে প্রজেক্টের সাথে কানেক্টেড আছি, মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কাজ করছি রংপুরের রেলওয়ে বস্তিতে। সো এখানে আমাদের কিন্তু ফিনান্সিয়াল কোনো ইন্টারেস্ট নেই, মানে আমরা কাজ করছি কিন্তু ইন রিটার্ন আমরা কোনো পেমেন্ট পাওয়ার আশা রাখি না, বা পেমেন্ট পাবো না এটা জানি। সো সেই ক্ষেত্রে আমরা বলা যায় যে 7 জন কো-ফাউন্ডার আছি। সো সেই ক্ষেত্রে কাজ করার মোটিভেশনটা কি হতে পারে? আই মিন, যেহেতু এখানে কোনো ফিনান্সিয়াল রিটার্ন নেই, সো সেক্ষেত্রে একটা প্রজেক্ট চালানোর জন্য আমাদের কি মোটিভেশন থাকা উচিত, বা আমরা কি ইন্টারেস্ট দেখাতে পারি? কি ধরনের প্রজেক্ট আসলে, মানে একটু ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে, মানে রংপুর রেলওয়ে বস্তির মাঝবয়সী নারীদেরকে মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে তাদেরকে সচেতন করা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আচ্ছা, আচ্ছা, নাইস। আমি যেটা বলছিলাম যে হচ্ছে এখানে তো আমাদের ফিনান্সিয়াল কোনো রিটার্ন নেই। তো এখানে আমরা যে কাজটা কন্টিনিউ করে যাব, সেক্ষেত্রে আমাদের মোটিভেশন কি হতে পারে, আমরা কিভাবে এটা কন্টিনিউ করে যাব? সো সো আমি সো আমরা যারা আর কি একসাথে পড়াশোনা করি স্কুল কলেজে বা আই ইউনিভার্সিটি। হোপ আমি প্রশ্নটা বোঝাতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝছি প্রশ্নটা। সো ইটস অ্যাকচুয়ালি আ ভলান্টারি ওয়ার্ক ইউ আর ডুইং, রাইট? মানে এটা তো একটা ভলান্টারি কাজ করছো টু রেইজ অ্যাওয়ারনেস ইন দ্য সোসাইটি। হ্যাঁ, সো আমি যদি বলি যে ধরেন আমাদের ক্লাসে, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, দেয়ার আর 50 স্টুডেন্টস ইন আ ক্লাস। সবাই কিন্তু ইজ নট দেয়ার উইথ দ্য লিডারশিপ কোয়ালিটি, সবার মধ্যে থাকে না, বা সবার মধ্যে কখনোই থাকে না যে আমি একটা টিমকে লিড দিতে চাই বা আমি একটা প্রজেক্টকে লিড দিতে চাই, অর আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট ফ্রম হোয়াট আদার্স আর ডুইং। এই চিন্তা ভাবনাটা সবার মধ্যে কখনোই থাকে না। দের আর মাল্টিপল টাইপ অফ পিপল। কিছু মানুষ আছে যারা যতটুক শিখতেছে ততটুক শিখেই বাসায় চলে যেতে চায়। কিছু মানুষ আছে যারা হচ্ছে যে যতটুকু শিখতেছে সেটার উপরে আপনি যদি তাকে বেশি কিছু শিখান, তাহলে সেটুকু শিখবে, খুশি মনে শিখে চলে যাবে। এন্ড দেয়ার আর ফিউ আদার পিপল যারা হচ্ছে সবসময় নিজেরাই ভাবে যে আমি আরো বেশি শিখতে চাই, রাইট? সো দোজ আর দ্য পিপল যারা হচ্ছে সবসময় দে ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট টু মেক অ্যান ইম্প্যাক্ট। সো আপনারাও হচ্ছে সেই গ্রুপেই পড়েন আসলে। আপনারা ইউনিভার্সিটিতে পড়তেছেন, অলরেডি ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট অপারেশনস, ইউ আর ওয়ার্কিং ইন ডিফারেন্ট প্রজেক্টস। আমি আপনাদের কিছু কেস স্টাডি দেখেছি যেখানে আপনারা বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। সো বেসিক্যালি ইউ গাইজ আর ইন দ্যাট গ্রুপ যারা সবসময় ফাইন্যান্সিয়াল বেনিফিটস এর জন্যই কাজ করবেন না, রাদার ইউ ওয়ান্ট টু মেক আ ডিফারেন্স ইন দ্য সোসাইটি সো দ্যাট ইউ ক্যান মেক অ্যান ইম্প্যাক্ট অর চেঞ্জ, রাইট? সো এই আমরা যখন কোনো একটা কিছু নিয়ে কাজ করি, যদি ম্যাম যদি যে প্রজেক্টটাতে আপনি কাজ করতেছেন সেটার কথাই বলি, আইডিয়ালি উই নো যে প্যাডস আর ভেরি এক্সপেন্সিভ ইন বাংলাদেশ, রাইট? প্যাডের অনেক দাম এবং অনেক মানুষ আছে যারা অ্যাফোর্ড করতে পারে না, রাইট? সো এখন আমি যেটা করতে পারি যে আমি
উই হ্যাভ আ লট অফ উইমেন যারা অল্টারনেটিভ ইউজ করে, যারা সুতির কাপড় ইউজ করে, দে ইউজ ডিফারেন্ট কাইন্ড অফ ক্লোথস। কারণ হচ্ছে আইদার স্যানিটারি প্যাড ইজ নট অ্যাভেলেবল or they can't buy it, they can't afford to buy it, right? So এখন I get everyone understands this, কিন্তু সবাই কিন্তু ভয়েস রেজ করবে না কখনোই, কারণ সবাই ওই সবার সবার মধ্যে ওই আর্জটা নাই টু মেক আ ডিফারেন্স, বাট ইউ হ্যাভ। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, ইউ ফিল motivated to stand up against it, and you think you can make a difference. So that is very important, right? We do a lot of things in life যেখানে কোনো financial benefit নাই, but the end of the day the benefit is যে you made a change. That is important, right? That will make you a leader. Monetary benefit এর জন্য you will get a lot of opportunity in life. এরকম অনেক কাজও আমাদের জীবনে করতে হবে যে we will get monetary benefits, but we are not maybe happy with it. We will never feel happy. You will work every day in office, you go home, that's basically a desk job, you do desk job, you don't feel happy. কিন্তু you do something extra and you feel happy. যেমন আমি আজকে on my weekend I am talking to you all and I feel good about it. Maybe কালকে অফিসে যেও আমার এত ভালো লাগবে না, কিন্তু it's just something I want to do. So this is how actually you want to make new friends, you want to make a difference in the society. So basically it's always not about monetary benefits. থ্যাংক ইউ আপু। থ্যাংক আমি ইউ একটু আপু। ওনাদের পক্ষ থেকে আমি আরো একটা আমাদের প্রজেক্টের কিছু প্রশ্ন করতে চাই, তাহলে বোধহয় একটু সহজ হবে। সেটা হচ্ছে আপু একদম যে প্রোডাক্টগুলো এখন আমাদের আমরাও চেষ্টা করি প্রত্যেকটা প্রজেক্টে আসলে প্রোডাক্ট বেস হওয়ার জন্য, যে যারা আসলে ইসলামের যে সকল নারীদেরকে নিয়ে কাজ করছে, ওদের আসলে আগে ইনকামের কিছু ছিল না, এখন ওদেরকে ট্রেনিং দিয়ে ওদের কাছ থেকে বেশ কিছু প্রোডাক্ট বের করে নিয়ে আসে এরকম যে কোনো জায়গায়। তো আমরা মাটির হাড়ি থেকে, মানে কুমোর পরার মাটির হাড়ি, বস্তিতে যারা থাকেন যাদের ইনকাম ছিল না তাদের কাছ থেকে নকশি কাঁথা, অথবা এরকম যে কোনো মানুষদের তৈরিকৃত বিভিন্ন প্রোডাক্ট আমরা লিঙ্ক আপ করে দিতে চাচ্ছি। এখন এদের তো একদম সোশ্যাল স্টার্টআপ, তো একদম বিজনেস মাইন্ডেড ভাবে চিন্তা করতে আমরা পারি না, আমাদেরকে হিউম্যান সেন্টারলি একদম প্রথমে চিন্তা করতে হয়। সেক্ষেত্রে আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই অপারেশনটা কিন্তু ছোট, এবং যাদেরকে নিয়ে অপারেশনটা মেনটেন করতে হবে তারা ভলেন্টারি কাজ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে কোন মানে এরকম ক্ষেত্রে আসলে কোন স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে কিনা অপারেশনের ক্ষেত্রে, যে আমি এই বিষয়টা মাথায় রাখতে পারি প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডেলিভারির ক্ষেত্রে, অথবা অপারেশন প্রোডাক্ট আসলে কোথায় কোথায় যাবে সেটার জন্য অপারেশন কি করা দরকার। এটা হচ্ছে আপু একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার স্টোরির উপর বেস করে আপু, যে আপনাদের ফুড পান্ডাতে এরকম যে কয়জন মানুষ কাজ করে, 12-13 হাজার এমপ্লয়ি ডেইলি কাজ করতেছে, এবং তারা যেহেতু ফ্রিল্যান্সার, তো তাদের একটা স্বাধীনতা আছে যে তারা যে কোনো সময় কাজ না করতে পারে, তাই না? এরকম যদি হয়, কখনো যদি এরকম হয় যে আমার মার্কেটে ডিমান্ড আছে, আমার ফুড অর্ডারও হইতেছে, কিন্তু যেহেতু ওরা ফ্রিল্যান্সার, সে ফর এক্সাম্পল 50% আজকে অ্যাপে ঢুকলো না, বা 60% আজকে অ্যাপে ঢুকলো না, তাহলে আপনার 13,000 থেকে সে ফর এক্সাম্পল 4,000 রাইডার রইল, বাকিরা আজকে ঢুকলো না এবং নতুনও নাই। সেক্ষেত্রে এখানে তো একটা সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে একটা গ্যাপ চলে আসবে এই জায়গাটার মধ্যে, তাই না? যেহেতু ওরা ফ্রিল্যান্সার, এরকম মুহূর্তে গুলোতে আসলে কি করা উচিত বা কি করা হয়েছে এর আগে, আর যদি নাও হয় ভবিষ্যতের জন্য আসলে এই জিনিসটাকে মাথায় রেখে আসলে কিভাবে অপারেশনটা চালানো উচিত। এটা আমি কেন করলাম আপু, তার কারণ হচ্ছে যে কাজটা আসলে আমাদের প্রজেক্ট গুলোতেও হয়, আমাদের প্রোডাক্ট গুলো ভালো থাকে, সবকিছু ভালো থাকে, তারপর আমাদের কাছে প্রোডাক্ট গুলো চায়, ওরকম সময় আমরা দেখি যে আমরা আসলে ঠিকমতো অপারেশন ম্যানেজ করতে পারতেছি না। তো এই জন্য সিমিলার কোশ্চেনটা আমি করলাম যে যদি আপনাদের রাইডার না থাকে, কমে যায় 60% 70% একদিনে, সেক্ষেত্রে এটা আসলে মাথায় রাখা হয় কিনা বা কিভাবে এটাকে মিটিগেট করা হয় সমস্যাটা। Okay, so I think maybe I'll answer the second question first, যেহেতু it's very relevant to work. So আমাদের এরকম হয় আসলে, স্পেশালি এরকম কখন হয়, বৃষ্টির দিনে হয়, তারপরে হচ্ছে রোজার মাসে হয়, রোজার মাস বা ঈদের সময় হয় স্পেশালি,
কারণ ঈদে তো উই হ্যাভ দিস, আমাদের এই কালচারটা আছে বাংলাদেশে যে সবাই আমরা ছুটিতে যাব এবং হচ্ছে গ্রামে চলে যাব বেসিক্যালি, রাইট? তো আমরা সবাই হচ্ছে যে যেই শহরে কাজ করি সেই শহরে আমরা আসলে বেশিরভাগ মানুষই থাকি না, দেখা যায় যে আমাদের হোম টাউন আরো হয়তো অন্য জায়গায়, এবং তখন আমরা সে আমাদের হোম টাউনে ফেরত চলে যাই, রাইট? সো এই সমস্যাগুলো বেসিক্যালি এরকম স্পেশাল অকেশনস আমরা অনেক ফেস করি। সো তখন উই ট্রাই টু, আমি যেটা একবার আই থিঙ্ক এর আগে আমি একবার বলেছিলাম যে ওয়াই ডু উই, আমরা কেন আমাদের ইন্স্যুরেন্সটাকে প্রিমিয়াম বানিয়েছি, রাইট? সো উই বেসিক্যালি ওয়ান্ট টু ইনসেন্টিভাইজ দ্য পারসন টু ওয়ার্ক। সো এখন হচ্ছে আমাদের উই হ্যাভ আ সেপারেট টিম অন দিস, মানে ইটস নট আ ওয়ান পার্সন জব আসলে। সো আমাদের একটা সেপারেট টিম আছে, যেটা হচ্ছে যে যখন আমরা ফোরকাস্ট করি যে আমাদের এই উইকে কত অর্ডার হবে, বা ফোরকাস্ট করি এই উইকে আমার কতজন মানুষ লাগবে অন মাই ফ্লিট টু ডেলিভার দি অর্ডারস, রাইট? সো আমাদের এরকম একটা ফোরকাস্টিং ফোরকাস্ট করি আর কি আমরা। সো করার পর আমরা সেই অনুযায়ী হচ্ছে উই ক্রিয়েট দ্য ডিম্যান্ড, যে আমার এই উইকে আই নিড 7 to 8,000 রাইডার্স মিনিমাম, যদি ইফ ইটস রোজার মাসের কোন একটা উইক যদি হয়, যেহেতু লাঞ্চের অর্ডার আর বাই ডিফল্ট রিডিউসড, রাইট? কারণ রোজার মাসে মানুষ লাঞ্চে অর্ডার কম হয়। সো আমরা এরকম উই ক্রিয়েট আ ডিমান্ড যে আমার 7,000 রাইডার্স আই নিড এভরি ডে টু ওয়ার্ক। সো তখন যেটা হয় যে তারপরে হচ্ছে আমরা আমরা হচ্ছে সব সময় ব্যাক চেক করতে থাকি, মানে আজকে যদি শনিবার হয়, সোফার আমি বুধবার পর্যন্ত চেক করে ফেলেছি যে কত মানুষ আমার প্ল্যাটফর্মে শিফট বুক করেছে, বিকজ আই হ্যাভ টু চেক ইট বিফোর, যে কালকে থেকে বুধবার পর্যন্ত আমি যত শিফট রিলিজ করেছি এর মধ্যে কত পার্সেন্ট অলরেডি বুকড। তারপরে আমরা যদি দেখি যে না আমার আসলে দরকার ছিল 80%, বাট আমার শিফট বুক হচ্ছে 60%, রাইট? তখন আমরা চেক করি যে আসলে কোন রাইডাররা শিফট বুক করছে না। উই ট্রাই টু কমিউনিকেট টু দেম যে আপনি কি কোনো ছুটিতে আছেন, বা আপনি কি ঘুরতে যাচ্ছেন, অর ডু ইউ হ্যাভ এনি প্রবলেম যে আপনি কাজ করতে পারছেন না। সো তখন আমরা যেটা করি সেই অনুযায়ী উই ট্রাই টু কমিউনিকেট এন্ড উই ট্রাই টু কনভিন্স দেম টু ওয়ার্ক, যে উই হ্যাভ আ লট অফ অর্ডার্স, ইউ ক্যান আর্ন আপ টু দিস মাচ, আপনি যদি কাজ না করেন তাহলে ইউ উইল মিস দিস আর্নিং। এরকম করে আমরা ওদের সাথে কমিউনিকেট করি। আবার অনেক রাইডার আছে যারা কোনো অনেক সমস্যায় থাকে, উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রবলেম এন্ড উই ট্রাই টু সলভ ইট, সেটাও করি আমরা। সো আমাদের এরকম একটা কলিং টিম আছে, যে কলিং টিম ইজ রেসপন্সিবল ফর কলিং অল দ্য রাইডার্স যারা টানা 14 দিন আমাদের প্ল্যাটফর্মে কাজ করে না, বিকজ চার্ন, সো ফ্রিল্যান্সিং মডেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্রাইটেরিয়াটা ইউ হ্যাভ টু এনশিওর, দ্যাট ইজ চার্ন পার্সেন্টেজ। ইউ হ্যাভ টু এনশিওর যে ইউ হ্যাভ আ ভেরি লো চার্ন পার্সেন্টেজ অন ইয়ার প্ল্যাটফর্ম। চার্ন মানে হচ্ছে যারা চলে যাচ্ছে বা যারা ঝরে যাচ্ছে। সো আমি যদি 500 মানুষ হায়ার করি, এর মধ্যে যদি 400 মানুষই চলে যায়, তাহলে কিন্তু আমার আসলে আই ক্যান নেভার বি অন প্রফিট। আমি কোনোদিনই আমার সেভিংস করতে পারবো না, কোনোদিনই প্রফিট করতে পারবো না, কারণ সেই 400 মানুষ আমার আবার হায়ার করতে হবে। সো রাদার হায়ারিং 500 নিউ পিপল এভরি ডে, আমার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 500-র মধ্যে মিনিমাম 400 মানুষকে আমার প্ল্যাটফর্মে রাখা। I have to ensure যে we are keeping 400 people on the platform, এবং 100 people might churn, হয়তো চলে যেতে পারে, অন্য চাকরি পাইছে, অন্য কাজ আছে বা অনেক কিছু। সো যখনই আপনি আপনার চার্ন পার্সেন্টেজ, এটাকে চার্ন বলে, যখনই আপনি আপনার চার্ন পার্সেন্টেজকে এনশিওর করতে পারবেন, তখনই you will be able to always balance your demand and supply, রাইট? সো আমাদের বেসিক আমরা যেটা করি, we have this practice যে একটা সার্টেন দিন পর্যন্ত কোনো রাইডার যদি আমাদের প্ল্যাটফর্মে অ্যাক্টিভ না হয়, we call the rider proactively, আমরা ওকে proactively কল দেই। we try to ask him few questions, যে আমরা দেখছি আপনি অনেকদিন ধরে কাজ করছেন না, are you facing any problem, do you need any help from us, আপনার কি কোনো সমস্যা হয়েছে কিনা, আমরা কিছু করলে কি can we help you out, we have a lot of orders, you can deliver, right? So এরকম করে we try to convince that person to take shift and work আবার। So this helps us to reduce the churn percentage basically. So that's how we follow up. So I think this is important in all the projects যেখানেই আমাদের এরকম field force থাকে, it's always important to dedicate some attention to them and follow up with them always, যে can we help you anyway if you are not working, so that they feel যে they are wanted on the platform. So this is how we keep track. আর secondly হচ্ছে যখন আমরা দেখি, আর anyway recruitment is a big part in Foodpanda, we hire almost every day, we hire around 400 people on a week to meet the demands, to balance out with the churn and everything. So মাসে we hire around 1 থেকে 1,500 rider in every city আসলে, হ্যাঁ? So সব মিলায়, so recruitment is a big part. We have a recruitment team যারাও সবসময় চার্ন ফলো করতে থাকে। ইভেন আমার যদি 100 রাইডারও চলে যায়, I need to balance that 100 riders out. ওরা হচ্ছে ওই চার্ন পার্সেন্টেজ ফলো করে ডিমান্ড সাপ্লাইকে সবসময় ব্যালেন্স করার জন্য তারা হচ্ছে সেই গ্যাপটা ফুলফিল করতে থাকে।
যে 100 রাইডার যদি আমি দেখি এই মাসে ইনঅ্যাক্টিভ, তখন দে উইল হায়ার 100 মোর রাইডার্স টু ব্যালেন্স দ্য গ্যাপ আউট। হ্যাঁ, এবং টু এনশোর যে একটা রাইডার হায়ার হওয়ার পরে কাজে নামতেছে, উই হ্যাভ সেম টিম যারা কি করে এই রাইডারদেরকে ট্রেন করার পর নিজের হাতে ওদেরকে হেল্প করে টু বুক শিফট ফর আ উইক। কারণ আমি জানি যে আমি নতুন এসেছি প্ল্যাটফর্মে, আমি যদি না বুঝি আমি কিন্তু রেখে দিব অ্যাপটা, রাইট? আমি অ্যাপে ঢুকলাম, শিফট বুক করতে যাব, আমি বুঝলাম না, আমি রেখে দিব, আর আই উইল ওয়েট, কেউ একজন আমাকে হেল্প করবে। সো দ্যাটস ওয়াই আমাদের রিক্রুটার, তাদেরকে আমরা রিক্রুটার বলি যারা রিক্রুট করে। সো আমাদের রিক্রুটাররা যেটা করে যে ওই রাইডারদেরকে দে এনশোর একটা নতুন রাইডারের 7 দিনের বুক শিফট রিক্রুটার নিজে ওকে বুঝায় বলে বুক করে দিচ্ছে আমাদের রাইডারকে, সো দ্যাট দ্য রাইডার আন্ডারস্ট্যান্ড দ্য হোল প্রসেস and can book the shifts by themselves from next week, right? So আমরা ইনিশিয়াল যত সাপোর্ট দেওয়া প্রয়োজন সেটা করি। and the second thing we do is আমরা প্রত্যেকটা রাইডারকে ফলো করি from the joining date till they deliver 150 orders. So this is basically depending on a calculation যে এক মাসে they can minimum deliver 150 orders. So day 0 থেকে বেসিক্যালি ডে 1 থেকে রাইডার যতদিন পর্যন্ত 150 অর্ডার কমপ্লিট না করতেছে, recruiter will always keep following up with the rider. You are not working, you're missing out the earnings, what is happening, how can we help you, এরকম করে they push all the riders to go up till 150. So যখন একটা রাইডার 150 অর্ডার ডেলিভার করে একটা স্ট্যান্ডার্ড পেমেন্ট পেয়ে যায়, তখন they buy themselves, they automatically they understand if they keep working on a regular basis they can get their salaries very easily, they can get the money they want for their living. So that also motivates them to work. আপু, সো আর যদি কোনো প্রশ্ন থাকে, রানিং আউট অফ টাইম, যদি আর কোনো প্রশ্ন থাকে প্রজেক্ট রিলেটেড তাহলে আপনারা করতে পারেন। ও আর একটা জিনিস, সাবিনা, টু ইউ, because you asked what should motivate you to do something voluntarily, right? So one more thing I want to add is anything you do or anything you any project you do, you will always learn something jeta you can always use afterwards, right? Any project you work, if it's a university project, if it's a voluntarily project, if it's a NGO based project or whatever, you will for sure learn anything, at least one thing from a project that you will be able to use later. So that should be one of your motivation to do the projects religiously, learn the best you can do and use it in anywhere you want. Okay, thank you. Any question from any projects? আর যদি কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে তাহলে আমরা হয়তো ইতি টানবো। প্রবাবলি নাই, রাইট? সো প্রবাবলি নাই। আপু থ্যাংক ইউ সো মাচ আপনাকে। অনেক কিছু আমরা জানলাম, কিন্তু এখনো হয়তো আমাদের জানার শেষ নাই, হয়তো এই গল্প আরো কয়েক ঘন্টা চলতে পারে, কিন্তু যেহেতু আমাদের সবারই কিছু সময় সীমাবদ্ধতা আছে, তাই আসলে পরবর্তী কোনো আলোচনার জন্য আমরা আসলে কিছু বিষয় রেখে দিতে পারি, যেখানে আমরা হয়তো আরো সামনাসামনি হয়তো বড় টেবিলে বসে আমরা আরো বিস্তারিত জানতে পারবো অপারেশন সহ আর অন্যান্য বিষয় এবং ফুড পান্ডার কিভাবে কাজ করে এই বিষয়ে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, আপনাদের এই সময় বের করে এখানে আসার জন্য। নর্মালি গত সপ্তাহে হওয়ার কথা আমরা এখানে 35 to 50 আমরা অ্যাটেন্ডেন্স পাই, তবে যেহেতু আমরা আমাদের সময়টাকে শিফট করেছি, তাই হয়তো অনেকের, যেহেতু আমরা শুক্রবার বাদে শনিবার করেছি, তাই হয়তো আমাদের এবার একটু অ্যাটেন্ডেন্সটা কম। তবে হোপফুলি আমরা পরবর্তী যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলোতে আবারও আমরা সেই আগের মতো পার্টিসিপেশনই পাবো। থ্যাংক ইউ সো মাচ শাহিদা, ফাতেমা আপু। ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতে আমরা আবার যোগাযোগ করবো এবং আপনাদের কাছ থেকে আসলে আরো অনেক কিছু শেখার আছে আমাদেরকে। আমরা ইনশাল্লাহ পরবর্তী সময় আবার এই লং ডিসকাশনের মধ্যে যাব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইয়োর টাইম, অনেক সময় আসলে দিয়েছেন আপনারা। থ্যাংক ইউ। সো আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে এবং যদি আমাদের আসলে আলোচনা আপনাদের যদি জানার আগ্রহ তো শেষ নাই, আমি জানি অবশ্যই, তবে যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের আলোচনাটাকে এখানে ইতি টানতে চাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী সময় আবার অনলাইন আড্ডায় আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম।